ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের জেরোর থার্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা যে যে টপিকগুলো করব সেটা আগে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে অল পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল এবং স্পেন্ড মানি রিলেটেড ইনফরমেশনগুলো দেখব। কিভাবে ইনভয়েস ইনপুট করতে হয়, রিপোর্ট জেনারেট করতে হয় কিভাবে, তারপর ফিক্সড অ্যাসেট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই তিনটা। ফিক্সড অ্যাসেট কিভাবে রেজিস্টার করব জেরোতে, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন করব এবং সেলিং অ্যান্ড ডিসপোজ কিভাবে করব সেটা আমরা দেখব। তারপর হচ্ছে জার্নাল এন্ট্রির ব্যবহার দেখব। তারপরে হচ্ছে রেকর্ড ওভার পেমেন্ট এবং প্রিপেমেন্ট, এই দুইটা শব্দ নিয়ে আলোচনা করব। ট্রান্সফার মানি এবং কনভার্সন ব্যালেন্স। মোটামুটি একটু লম্বা চড়া, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবার আমরা জেরোতে চলে আসি। আমাদের জেরোর আন্ডারে বিজনেসের অধীনে আমরা সেলস ওভারভিউ সম্পর্কে জিনিসগুলো আমরা জেনেছিলাম গত ক্লাসে। কোড ছিল, ক্রেডিট নোট ছিল, বিস্তারিত জিনিসগুলো। আজকে আমরা পারচেজ ওভারভিউতে চলে যাব। তাহলে আমরা সবাই পারচেজ ওভারভিউতে চলে যাই। পারচেজ ওভারভিউতে এই সেন্টারটা আমার মূলত কি সেন্টার? এটা হচ্ছে, যদি আমি কুইক বুকস এর সাথে একটু তুলনা করি, সেটা হচ্ছে আমার সাপ্লায়ার সেন্টার, তাই না? সাপ্লায়ার রিলেটেড যেখানে এক্সপেন্স, বিল, তারপরে হচ্ছে রিফান্ড, এই সংক্রান্ত যে জিনিসগুলো থাকতো সেটাকে আমরা কি পারচেজ ওভারভিউ বা সাপ্লায়ার রিলেটেড ফর্মের ভিতরে দেখতাম। এখন আমরা জেরোতে সেটা দেখবো হচ্ছে পারচেজ ওভারভিউ আকারে। এখানে আমাকে দুইটা জিনিস তারা দেখাচ্ছে, একটা হচ্ছে বিল, একটা হচ্ছে পারচেজ অর্ডার। দেখেন, পারচেজ অর্ডারটা আমি যখন কোনো কিছু পারচেজ করতে যাচ্ছি, তার জন্য যে অর্ডারটা দিচ্ছি সেটাকে বলা হইতেছে কি পারচেজ অর্ডার। আর সেলের ক্ষেত্রে ওই নামটা কি ব্যবহার হচ্ছে, কোড। ঠিক আছে, কোড, কোড শব্দটা। আর যেটা কুইক বুকস এর ভাষায় ছিল এস্টিমেট। আচ্ছা, হ্যাঁ, কোটেশন থেকে কোড। কারণ কেউ, কোন একজন ব্যক্তি আমার কাছ থেকে কোনো কিছু পারচেজ করবে, সেজন্য সে আমাকে একটা এস্টিমেট বা সে একটা ড্রাফট আমাকে কাগজ পাঠাইছে, বা ফরমায়েশ, যদি বাংলায় বলি ফরমায়েশ পাঠাইছে। সে ফরমায়েশটা আমি বলবো হচ্ছে কোড বা এস্টিমেট নামে। ঠিক আছে। আর পারচেজ, আমি কোনো কিছু পারচেজ করতে চাচ্ছি কারো কাছ থেকে, সেটার নাম হবে জেরোর ভাষায় পারচেজ অর্ডার। ওকে, আসেন তাহলে এখানে প্লাস নিউর পাশে ড্রপ ডাউন মেনুতে যদি আমি দিই বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট এবং পারচেজ অর্ডার, শুধুমাত্র চারটা। এই চারোটাই কি ক্রেডিট রিলেটেড, তাই না? বিলও কি অন ক্রেডিট, রিপিটিং বিলও কি অন ক্রেডিট, তারপরে হচ্ছে ক্রেডিট নোটও তো অন ক্রেডিট আকারে হবে, তারপর পারচেজ অর্ডারও কি অন ক্রেডিট। তাহলে আমার অন ক্যাশের যদি কোনো পারচেজ করতে যাই, তাহলে আমরা কি ব্যবহার করব বলেন তো? অন ক্যাশ। মানে ক্যাশে যদি কোনো কিছু পারচেজ করতে হয়, তখন আমাকে প্লাস নিউর আন্ডারে গিয়ে যাইতে হবে কোথায়, স্পেন্ড মানিতে ব্যবহার করতে হবে। বলেন। হ্যাঁ, পারচেজ অর্ডারে থাকবে। ক্যাশে কিনলেও, বলেন বলেন। আচ্ছা, ক্যাশে কিনলেও পারচেজ, আচ্ছা ঠিক আছে, আমরা কোটেশন করব, তারপরে এটার পারচেজ অর্ডারটা করব, দেন আপনার অ্যান্সার দিব। ঠিক আছে। আচ্ছা, তো ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে টোটাল একটা ফাইল। পারচেজ অর্ডার, বিল, 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 রিপিটিং বিল, তারপরে হচ্ছে স্পেন্ড মানি, স্পেন্ড মানি, এই সবগুলো দেওয়া আছে। ওকে, আমরা একটা পারচেজ অর্ডার করি প্যাট্রিক মেলনের নামে। আমরা প্লাস নিউর পাশে ড্রপ ডাউন মেনুতে পারচেজ অর্ডারে চলে যাব। এখানে কোনটাকে আমরা দিব, প্যাট্রিক মেলন। আমার ছিল না, আমি অ্যাড করে নিলাম। এক্সপায়ারি 3 ফেব্রুয়ারি 2023, 2023 ফেব্রুয়ারি 3 তারিখ। তারপরে হচ্ছে এইচপি এলিট 8টা, 8টা। ওকে,
ট্যাক্স রেট কিছু বলি নাই, আপাতত নো ভ্যাট দিয়ে স্টার্ট করব। তারপরে হচ্ছে এইচপি প্রোডাক্টস, এটা হচ্ছে 12টা, নো ভ্যাট। তাহলে আমার কোনো ডিসকাউন্ট ছিল না, তাই না? কোনো ডিসকাউন্ট ছিল না। আমরা এটাকে জাস্ট, আমাদের সবকিছু ওকে, এখানে সেভ অ্যাজ ড্রাফট, ড্রাফট আকারে সেভ করলাম। কেন? আমি প্রত্যেকটা অপশন যাতে দেখতে পারি, ঠিক আছে? কোন একটা পারচেজ অর্ডার যখন কেউ একজন ক্রিয়েট করে তখন সেটা ড্রাফট আকারে থাকে। তার পরবর্তীতে পারচেজ অর্ডারে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেটাকে সাবমিট ফর অ্যাপ্রুভালে দিতে হয়। সাবমিট ফর অ্যাপ্রুভালে দিতে হয়। অ্যাপ্রুভাল থেকে এটা কোথায় যখন চলে যাবে, তখন সেটা যাবে হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে যাওয়ার পরে সেটা কিসে যাবে? অ্যাপ্রুভে চলে যাবে, তাই না? আচ্ছা, আমরা একটু এটাকে এগুলোর কি ওপেন করি। প্রয়োজন আছে? সরাসরি আপলোড করা যায়? আর করা যায় তো, কিন্তু বাইরের দেশে তো নিয়ম তো এটা না, তাই না? বাইরের দেশে তো তোমাকে কাজ করে করে তারপরে যেতে হবে। এখানে তো সব কাজ একজনই করে, আমরা তো বাংলাদেশি, তাই না? বাইরের দেশে তো আলাদা আলাদা ব্যক্তিরা করবে। এটাকে আপাতত অ্যাপ্রুভ করে দিলাম। এবার এটা চলে যাবে আমার অ্যাপ্রুভ সেন্টারে। এইবার আসেন এইখানে তরিকুল ভাইয়ের কোশ্চেন ক্লিক করার পরে দেখেন তো আপনার কিসে রূপান্তর হচ্ছে? বিল, 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 তাই না? তাহলে আপনার ক্যাশের কোনো অপশন আছে? কোনোই অপশন নাই, ঠিক আছে? ওটা যখন আপনি ক্যাশে একবারে পারচেজ করতেছেন তখন সেটা একবারে ডিরেক্ট স্পেন্ড মানি দিয়ে দিবেন। না, ওটার জন্য পারচেজ অর্ডার করতে পারবেন না। ওকে, অপশন থেকে মার্কেস বিল করে দিই আচ্ছা আপাতত। এখন আপনার এই জিনিসটা আপনার কি বিলে কনভার্ট হয়ে গেছে, তাই না? আমরা মার্কেস বিল, আমরা যদি পারচেজ ওভারভিউ প্যানেলে একটু চলে যাই, পারচেজ ওভারভিউ প্যানেলে যাওয়ার পরে আমার পারচেজ অর্ডার জিনিসটা দেখাচ্ছে না। তাহলে আসেন আমরা একটু বিলের অধীনে চলে যাই। ওকে, বিলের অধীনে যাওয়ার পরে আমরা এই পারচেজ অর্ডারটা দেখতে পাবো। এখন পারচেজ অর্ডারে এই বিলটাকে যদি আপনার কি কবে কনভার্ট করতে বলছে, 8 ফেব্রুয়ারি 2023 না? আমাকে কি ডেটটা চেঞ্জ করতে হবে। উম, এখন না, এখানে এডিট করলে আমার পারচেজ অর্ডারে এডিট হবে। তারা এখন অন্যভাবে করে রাখছে কেন? আচ্ছা, এখনো কি আবার নতুন করে তাদের কাজকর্ম যে শুরু হয়েছে?
রিলোড দিয়ে নিই। একটু চেক করে নিলাম। আচ্ছা, আমরা নরমালি কি পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করার কথা, তাই না? এখন দেখেন, এখান থেকে ডিরেক্ট বিল হয়ে যাচ্ছে। আমার এখান থেকে ডিরেক্ট কি ড্রাফট, তারপরে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, দেন অ্যাপ্রুভ করার পরে সেটা কি বিলে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আপনার এডিট করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে গিয়ে সরাসরি এটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে? এই যে এখান থেকে এডিট করতে পারবেন। তাহলে কিন্তু আপনার পারচেজ অর্ডারটাও চেঞ্জ হয়ে যাবে। আপনার পারচেজ যে অর্ডার, ধরেন এখানে ৮টা কোয়ান্টিটি ছিল না? আপনি দিতে যাচ্ছেন ৬টা, বা এখানে ১২টা ছিল, আপনি ১০টা দিতে যাচ্ছেন। তাহলে এটাকে আপনার ম্যানুয়ালি গিয়ে কি করতে হবে? এডিট করতে হবে। ঠিক আছে? আগে একটা অপশন ছিল কনভার্ট টু বিল, মানে বিলে গিয়ে কনভার্ট করো, তারপরে এটাকে অ্যাডজাস্ট করো, কিন্তু না, এখন ডিরেক্ট সেটা বিলে চলে যাচ্ছে মার্ক অ্যাজ বিল করার কারণে। আচ্ছা, না, এখানে বলতে চাচ্ছে যেটাই সেটাই হলো সেটাই সেটাই বিল হয়ে যাবে। ওকে, তাহলে বিল তো করা শেষ, এবার আসেন কি পেমেন্ট, তাই না? পেমেন্টটা তাহলে আমরা কিভাবে করবো বলেন তো? কোনো কিছু আমরা পারচেজ করতেছি, তাহলে এটার পেমেন্টটা কিভাবে করব? ব্যাংক স্পেন্ড মানি ব্যবহার করে, তাই না? হ্যাঁ, স্পেন্ড মানি ব্যবহার করব, প্লাস নিউ আইকনের আন্ডারে চলে যাব স্পেন্ড মানিতে। আরবিএস ব্যাংক, 20 ফেব্রুয়ারি 2023। আচ্ছা, নাই আরবিএস, 20 ফেব্রুয়ারি। প্যাট্রিক মেলন। আর প্রাইসটা দেখে আসি একটু। 180 এটা পার্সেল ওভার বিলতে দিয়ে ওখানে করা যায় না, সেলস ওভার বিলতে দিয়ে যেমন আমরা করতে পারতাম। এই যে পারচেজ ওভারভিউতে নাই, এখন দেখাবে না তো, কারণ আমরা কি একবার বিল করে ফেলছি না। 3120। অ্যাকাউন্টে কি হবে বলেন, বলেন। আমরা প্রশ্নটাই বুঝি না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আমরা বিল করলাম, পারচেজ অর্ডার করলাম, সেখান থেকে বিলে কনভার্ট করলাম, ঠিক আছে? এরপরে এবার টাকা দেওয়ার পালা। যখন আমরা টাকা পরিশোধ করতেছি তখন কি হয় বলেন? স্পেন্ড মানিতে আসছি, ব্যাংকটায় ক্লিক করছি, তাহলে আর কি আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে, মানে জাবেদা যদি করেন, জাবেদা করলে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্টস কি হয়? আর ডেবিট কি হয়? পার্টি বা অ্যাকাউন্টস পেয়েবল, তাই না? যার নামে বিলটা করছে তার নামে অ্যাকাউন্ট নাম বা প্রতিষ্ঠান, এটা নাম দিলেই তো পেয়েবলটা আমরা বুঝি। তাদের কাছে নাই দেখি কারেন্ট লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবল, পেয়েবল কোড দিতে অ্যাকাউন্টস পেয়েবল তো আছে দেখাচ্ছে। ব্র্যাকেট দিয়ে ওই ব্যক্তির নাম দিতে হবে। আচ্ছা, দাঁড়াও দেখি একটু সার্চ করি। এখন আসে না, দেখছো? ছিল কি দেখি তো, একটু আরেকটা ডুপ্লিকেট করে নিই। যেটাতেই সমস্যাটা হয় যে সার্চ দেওয়ার সাথে সাথে মানে সার্চ দিতে হয়, আমি হুম, টাইপ করতে থাকবো আর সামনে আসবে না, ওইটা করবে।
পুরোটা সেন্ট্রাল করা। হ্যাঁ, বা অর্ধেক লিখলেও ওইটা সার্চ দিতে হয়। দেখি চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে দেখি। এই বুকসে এই লিখলে সিরিয়াল রুটিন করে আসে ডিকশনারি। এই যে আছে তো 800, অথচ এখানে দেখাইতেছে না। মানে কি যে বলবো, হ্যাঁ, এটা আবার কি? 800 আসবে না কেন? আপনি এইখানে সার্চ দিয়ে কপি পেস্ট করে দিয়ে দিন। দিলাম তো, কোড নাম্বারই তো দিলাম, 800 দিলাম না? পার্সেস হওয়ার পরেই তো অ্যাকাউন্ট পেয়েবলটা ক্রেডিট হবে, তাই না? হুম, আমরা কি সেটা আমরা বিল করছি। আমরা লিখলে প্রথমে পারচেজ অর্ডার, তারপরে করলাম বিল। সেখান থেকে এরপর থেকে আমরা এখানে পেমেন্ট করার জন্য আসছি স্পেন্ড মানিতে। সানডে ক্রেডিট পারচেজই দিয়ে দিই, আর অ্যাড করতে পারবো না, তাদের বিরক্ত ভাল লাগতেছে না। পারচেজ নামে চলে গেছে, মানে তার পেমেন্ট আমি করে দিছি। ঠিক আছে, মানে আরবিএস ব্যাংকের মাধ্যমে প্রথমে করলাম হচ্ছে প্যাট্রিক মেলনের নামে একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করলাম। পারচেজ অর্ডার থেকে সেখান থেকে আমরা বিলে কনভার্ট করলাম, অ্যাপ্রুভ করে এসে বিলে কনভার্ট করলাম। এরপরে বিলের যে টাকাটা ছিল সেই টাকাকে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করলাম? স্পেন্ড মানি ব্যবহার করে পেমেন্ট করলাম। এখন এটা আপনি দেখতে পারবেন শুধুমাত্র স্পেন্ড মানিটা আপনার ওই নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে চলে গেলে আপনার সেই স্পেন্ড মানিটা দেখাবে। এই যে আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, কোথায়? এই যে প্যাট্রিক মেলন, এই যে স্পেন্ড হয়ে গেছে 3120 টাকা। আর এগুলা আনরিকনসেল থাকবে, কারণ ওটা রিকনসিলেশন তো করা হয় নাই, তাই না? এই জন্য আনরিকনসেল অবস্থায় থাকবে, ওটা নিয়ে আমার টেনশনের কিছু নেই। এইভাবে আর কি আমাকে দেখতে হবে। তাহলে এটা গেল আমার পারচেজ অর্ডার, পেমেন্ট করলাম। এরপরে হচ্ছে আমরা একটা বিল ক্রিয়েট করব, যে কোনো একজনের নামে একটা বিল ক্রিয়েট করব। আমরা বিজনেসের আন্ডারে চলে যাব, আবার পারচেজ ওভারভিউতে প্লাস নিউ এর পাশে আমরা একটা বিল ক্রিয়েট করব। আজকে মাসুদ ভাইকে দিয়ে করে, ঠিক আছে? এই যে মাসুদ আজম ভাই বলছে নাই। হ্যাঁ, সেপ্টেম্বর 2023 1 তারিখে আমরা একটা বিল করব 1001, 1008। আচ্ছা, এটা নিলাম হচ্ছে, আমার 226টা আছে, তাহলে 26টা নিচ্ছি। আর এটা নিব 6টা। ট্যাক্স রেট আপাতত নো ভ্যাট দিব। আমার সব কিছু ঠিক আছে। এবার করব হচ্ছে সেভ অ্যাজ এ ড্রাফট। এখন আমার কাছে বিলের সেন্টারটা খুলে যাবে, ড্রাফট আকারে যেটা সেভ হয়েছে। এই যে এটা হচ্ছে আমার বেসিক্যালি বিলের সেন্টার। প্রথমে অলে হচ্ছে আমার সকল বিলগুলো থাকবে ড্রাফট আকারে, যেটা আমি এখন আছি। এটাকে আমি চাইলে দেখতে পারবো। আমি এখন কি করব? সাবমিট ফর অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভালের জন্য এটাকে সাবমিট করতেছি। কি আবার এভাবে দেখাচ্ছি? এই ডিউ ডেট অক্টোবর 2023 1 তারিখ। এখানে ডিউ ডেট না দিলেও ঝামেলা। এবার অ্যাপ্রুভ করে দেখি। এই দেখেন অ্যাপ্রুভালে চলে গেছে, অ্যাওয়ার্টিং পেমেন্ট। এখন অ্যাওয়ার্টিং পেমেন্ট থেকে
আমরা পেমেন্ট করব। তাহলে আপনি চাইলে এখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারেন, অথবা আপনি এটাকে ওপেন করতে পারেন। বিলটাকে ওপেন করে নিচে দেখেন একটা সুন্দর করে, যেটা যে কুইক বুকসে ছিল না, এই যে নিচে সুন্দর করে একটা বক্স দেওয়া থাকে, অ্যামাউন্ট পেইড, কত টাকা অ্যামাউন্ট, এখানে এই অ্যামাউন্টটা শো করতেছে। আপনি যে টাকা পেইড করবেন সেই টাকা এখানে লিখবেন, ডেট কবে আপনি পেইড করতেছেন, পেইড ফ্রম কোথা থেকে পেমেন্ট করতেছেন, আর রেফারেন্স নাম্বার। ঠিক আছে? মানে এইখানে জিনিসটা ব্যতিক্রমটা এখানে, যে আমরা বিলের ভিতরেই কিন্তু আমরা পেমেন্টের জন্য একটা অপশন পেয়ে যাই। হ্যাঁ, যেটা পার্সেস অর্ডার থেকে বিলের উপর পারচেজ অর্ডার থেকে ওটা আসে নাই, এটা বিল যখন করছি বিল থেকে আসতেছে। দেওয়ার ডিরেক্ট আমরা ওই যে মার্কেজ বিল করে দিছি না, ওইখানে আগে ছিল, আগের যে ভার্সনটা ছিল জেরোতে, সেখানে ছিল হচ্ছে আপনার কনভার্ট টু বিল। তখন ওই বিলটা আসতো আমার এই বিল সেন্টারে, দেন আমরা এই প্রসেস স্টেপ বাই স্টেপে যেতে পারতাম। আর এখন ওইখানে ওই অপশনটাই রাখে নাই, ওই জন্য তো আমি দেখলাম যে অপশনটাই রাখে নাই যে আমি বিলে আসার, ডিরেক্ট জাস্ট মার্কেজ বিল করে দেন। মানে ওইখানে জেরোর ভাষায়, হ্যাঁ, জেরোর ভাষায় আপনার পারচেজ অর্ডার করা মানেই হচ্ছে বিল। আরেকটা জিনিস ভাই, সেটা হচ্ছে ওই যে আমরা যেখানে যে পার্সেল দিয়ে কমপ্লিট করা হলো পেমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এখন রিসিভেবল পেবল মিললো না, হ্যাঁ, এখন ওইটা যে এখন আপনি পার্সেল দিয়েছেন আমরা কি করবো? পারচেজ দিয়ে করবেন, পারচেজ দিয়ে করবেন। ঠিক আছে? আচ্ছা, মাসুদ ভাইয়ের পেমেন্টটা আমি এখন করব না। আহ, মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি 3,100 টাকার জিনিস, 162 টাকার জিনিস পারচেজ করছি। এখন কিছু আমি তাকে ফেরত দিব। হ্যাঁ, আচ্ছা, কিছু ফেরত দিব। বিল করছি, ভালো করে বুঝেন, বিল করছি আমি একটা, কয় তারিখে বিল করছি, সেপ্টেম্বর 1, 2023 তারিখে আমি বিল করছি। এখন আমি এই বিলটাকে আমি ধরলাম সেপ্টেম্বরের 20 তারিখে মাসুদ ভাইকে কিছু প্রোডাক্ট আমি ফেরত দিছি। ঠিক আছে? তাহলে আমরা কি করব, বিলটাকে আগে ওপেন করব। অবশ্যই বিলের একটা ডুপ্লিকেট করে রাখবেন যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে? এখন এই বিলের ভিতরে দেখেন, এই যে উপরে ডান পাশে বিল অপশন, এটার পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে, সেই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। দেখেন, রিপিট, ভয়েড, কপি, এডিট, ক্রেডিট নোট আছে না? বিলের ভিতর থেকেই আমরা ক্রেডিট নোট করব, বাইরে যাব না। তাহলে অ্যাড ক্রেডিট নোটে যাব। দেখেন চলে আসছে কিন্তু ফর্ম। এখন ডেট কত ছিল আমার, ওটা বিলটা ছিল কবে, সেপ্টেম্বরের 1 তারিখ, তাই না? সেপ্টেম্বর 1, 2023-এর 20 তারিখে কিছু প্রোডাক্ট আমি ফেরত দিব। এটার হচ্ছে আমি 6টা প্রোডাক্ট ফেরত দিব, আর এটা দিব হলো আমি একটা প্রোডাক্ট ফেরত দিব। ঠিক আছে, আমার আর কিছু প্রয়োজন নাই। এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, মানে জেরো আপনাকে ইচ্ছা করে এই জায়গাটা করে রাখছে। আমার বিলের ভ্যালু ছিল কত, 3,162, কিন্তু আপনি যখন ক্রেডিট নোট করতে যেতেছেন আপনার আলটিমেট এখানে ভ্যালু কত, 727 না? কিন্তু উপরে ভালো করে দেখেন তো টোটালে কি বিলের ভ্যালুটা লেখা আছে। আমি যদি এখন সেভ করতে যাই সেভ নিবে না, কারণ উপরেরটা আর নিচেরটা সেম নাই। এটা ইচ্ছা করেই তারা করে রাখছে আপনাকে কনসিয়াস করার জন্য। তাহলে উপরে আর নিচে সেম অ্যামাউন্টটা দিয়ে জাস্ট অ্যাপ্রুভ করে দেন। ওকে, এবার দেখেন আবার বিলে যদি আমি চলে আসি, দেখেন তো ক্রেডিট নোট আসছে না, আসছে কিনা? আপনি এখানে ক্লিক করলেও দেখতে পারবেন আপনার ক্রেডিট নোটের টাকা। এবার আসেন তাকে পেমেন্টের পালা। মাসুদ ভাইকে পেমেন্ট করব পুরো টাকায়। সেপ্টেম্বর 2023, না সেপ্টেম্বর না, অক্টোবরে গিয়ে পেমেন্ট করব। অক্টোবরের 1 তারিখে পেমেন্ট করতেছি। কোথা থেকে? আরবিএস ব্যাংকের কাছ থেকে। রেফারেন্স নাম্বার কোনটা দিতে পারেন, বিল নাম্বারটা দিতে পারেন, অ্যাড পেমেন্টে দিয়ে দেন। এখন এটা অ্যাওয়ার্ডিং পেমেন্ট থেকে কোথায় চলে গেছে, পেইড অপশনে চলে গেছে। দেখেন, দেখছেন ক্রেডিট নোট জিরো, 2,345 টাকা কি পেমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়ে, যে মানে আর কি আমার বিল করা হয়েছে,
ফেরত দেওয়া হয়েছে, দেন পেমেন্ট হয়েছে। আরেকটা বাস্তবিক ক্ষেত্রে আমরা জানি সবাই, বিল করা হয়, পেমেন্টও হয়ে যায়, দেন কি আরেকটা ক্রেডিট নোট থেকে যায়, তাই না? আচ্ছা আসেন আবার আরেকটা বিল করি, আমাদের সিআর ভাইয়ের নামে এবার বিল করব, নতুন করে আরেকটা বিল করব। ঠিক আছে না ভাই, আপনার নামের স্পেলিং ZAMIUR? ওকে, সমস্যা না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ডেট দিব হচ্ছে অগাস্টের 2023 2 তারিখ। আচ্ছা, এবার কিছু 1009 1005। ওকে, এটা দিব হচ্ছে 5টা, আর এটা দিব হচ্ছে 30টা। ওকে, ট্যাক্স আপাতত নো ভ্যাট দিয়ে দিই। মাসুদ ভাই আজকে কেন চুপচাপ? হ্যাঁ, ডিউ ডেট দেওয়া হবে। ও ডিউ ডেট দেওয়া হয় না, এই যে দেখছেন, বললাম ডিউ ডেট না দিলেও এদের ঝামেলা, ডিউ ডেট না দিলে অ্যাপ্রুভও করে না। সেপ্টেম্বর 2023। হ্যাঁ, এই যে প্রোডাক্ট লিস্ট দিছে, ওদের প্রোডাক্টের কোয়ান্টিটি একেবারে কম আছে, বুঝতে গেলি সব করে কি 5805 টাকা হয়েছে বিল, কি কম এইটা না, ছেলে? ওই যে আপনি প্রোডাক্ট লিস্ট ইনপুট করতে দিছেন না, হ্যাঁ। প্রোডাক্ট লিস্টে যা ইনপুট করছি তার প্রোডাক্টের পরিমাণ কম হয়ে গেছে, দেখতে গেলি ওরা ওই যে কোয়ান্টিটি মিলে না। ও, আচ্ছা, এবার জামিউর ভাইয়ের সাথে 2রা আগস্ট 2023-এ যে বিলটা করা হয়েছে, ধরে নিলাম সেপ্টেম্বর 1 তারিখে গিয়ে জামিউর ভাইকে আমি পেমেন্ট করে দিচ্ছি, পুরো টাকাই ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে দিলাম। ঠিক আছে, ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে দিচ্ছি তাকে। আচ্ছা, এখন পেমেন্ট তো করে দিছি, তাই না? এখন রিটার্ন দিব? এখন রিটার্ন দিব। ভালো লাগে না, আমার মাল ভালো লাগে। আমার ভালো লাগে নাই। আচ্ছা, এখন কি করব, আমরা পারচেজ ওভারভিউতে চলে যাব। বিলটা ওপেন করে রাখবেন সবসময়, পারচেজ ওভারভিউতে আপনাকে আসতে হবে ফেরত হয়ে। ঠিক আছে, এসে প্লাস নিউ এর পাশে ড্রপ ডাউন, এইখানে এসে ক্রেডিট নোট করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে জামিউর ভাই। আচ্ছা, পেমেন্ট করছি কবে ভাইকে? এই যে নিচে দেখেন, এই যে হিস্ট্রি দেওয়া আছে, দেখছেন পেমেন্ট করছি 7 ডিসেম্বর। না, সেপ্টেম্বর। ও না, এটা তো সেপ্টেম্বর 2 তারিখ না? আচ্ছা, সমস্যা নাই, আমরা আরেকবার একটু যাই, পারচেজ ওভারভিউতে চলে যাই। পারচেজ ওভারভিউতে গেলেই আমাকে তারা জিনিসটা দেখাবে। বিলসে যাব, সি বিল, 1 সেপ্টেম্বর, তাই না? সেপ্টেম্বর 2023, এটাকে ধরলাম 13 তারিখে ভাইয়াকে কিছু প্রোডাক্ট রিটার্ন করে দিব আমি, 1009 একটা প্রোডাক্টই রিটার্ন করলাম। ভাই বলবে যে পরে সবগুলো রিটার্ন করে দিছেন, তাই না? আচ্ছা, দুইটা দুইটা প্রোডাক্ট, ট্যাক্স হচ্ছে নো ভ্যাট। বাইরের গানটা একটু জোর দিতে বলো, নাহলে অসহ্য হবে। হ্যাঁ, বাইরের গানটা তো বিনোদনের একটু করতে দিই। ভাই, এই যে আমরা ক্রেডিট নোট করলাম, হ্যাঁ, এই ক্রেডিট নোটে এখন আবার আপনার ভ্যাট কেন সিলেক্ট করবো? আগে তো কেন ভ্যাট তো সিলেক্ট করতে হবে, ট্যাক্স দিতে হবে না, সব সময় তো আপনাকে ইয়ে করতে হবে। লো ভ্যাট। এখনো তো বলে দিতে হবে, জি, সব জায়গাতেই বলতে হবে। এখন এই যে আমার ড্রাফটে চলে আসছে, ক্রেডিট নোটটা ড্রাফটে চলে আসছে, এখন এটাকে সিলেক্ট করে আমরা কি করব, সাবমিট ফর অ্যাপ্রুভালে দিলে সেটা চলে যাবে হচ্ছে অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভালে। অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল থেকে যদি আমি আবার অ্যাপ্রুভ করি, তাহলে সেটা চলে যাবে হচ্ছে কি আমার অ্যাওয়ার্টিং পেমেন্টে। অ্যাওয়ার্টিং পেমেন্ট থেকে এই যে 100 কত 18 টাকা, শুধু 18 টাকা। আচ্ছা, দুইটা প্রোডাক্ট দিছিলাম, ঠিক আছে,
আচ্ছা 18 জিবিপি, সরি টাকা না, হ্যাঁ 150 করে এখন কনভার্সন প্রাইস চলতেছে। আচ্ছা গতদিন ছিল 152 টাকা। এখন এটা দ্বারা কি বুঝাচ্ছে? এটা দ্বারা বুঝাচ্ছে হচ্ছে ভাইয়ের সাথে সকল ট্রানজেকশন শেষ। ভাইয়েরকে আমি প্রোডাক্টটা ফেরত দিছি কোনো কারণে, 18 জিবিপি তার নামে কি ডিউ রয়ে আছে। পরবর্তীতে তার সাথে যদি কোনো আমি বিল ক্রিয়েট করি, যে কোনো আইটেমের হোক, সেখানে গিয়ে আমি এটাই কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। আর না হলে ভাই যদি ভালো হয়, অবশ্যই ভালো, ভাই কি করতে পারে, রিফান্ড দিয়ে দিতে পারে, মানে টাকাটা দিয়ে দিতে পারে আমাকে, তাই না? কারণ টাকাটা যদি দেয় তাহলে আমি কিসের মাধ্যমে নিব, রিসিভ মানির মাধ্যমে নিব। কথা বুঝাতে পারছি? দুইটা ওয়ে, টাকাটা নিলে আমি রিসিভ মানির মাধ্যমে নিব, আর যদি মনে করি যে না এটা পরবর্তীতে অন্য কোনো বিলে গিয়ে আমি অ্যাডজাস্ট করব, দেন ওকে ফাইন। এর আগ পর্যন্ত এই যে এইভাবেই থাকবে, মানে আওয়াটিং পেমেন্টেই থাকবে, ঠিক আছে? যখনই আমি এটাকে মেক পেমেন্ট করে দিব, যখন এটাকে মেক পেমেন্ট করব, কখন, ওই যে আরেকটা যখন বিল ক্রিয়েট করব, দেন আমরা এটাকে মেক পেমেন্ট করব। এর আগ পর্যন্ত এটা কোথায়, কোন প্যানেলে থাকবে, অ্যাওয়াটিং পেমেন্টের মধ্যেই বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখি সামনে ক্রেডিট নোট দিয়েছে হ্যাঁ, এটা জার্নালের মাধ্যমে একটা এন্ট্রি দিয়ে দেখেন দেখেন যে ব্যালেন্সটা শুরু হয় কিনা এই যে এটা যে আমি রিসিপ্ট ক্যাশটা পাইছি, হ্যাঁ ক্যাশ পাইছেন? রিসিপ্ট এটা একটু এন্ট্রি দিয়ে প্লিজ একটু দেখি যে এটা হচ্ছে আচ্ছা ক্রেডিট নোট কি ক্যান নট বি পেইড। এটা তো পেড হয় নাই, আমি ওইটা পেড করবো, মানে আমি হচ্ছে টাকাটা জামিল ভাইকে কাছে মাল ফেরত দিছি, উনি আবার হচ্ছে আবার যে টাকাটা ফেরত দিচ্ছে রিফান্ড করতে, সেক্ষেত্রে আমি কি করবো? যে বললেন যেটা হচ্ছে যার নামের মাধ্যমে বা রিসিভ ওটা কি রিসিভ মানির মাধ্যমে দেওয়ার কথা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কথাতেও, যাই হোক ভাইয়ের কথা বলতে নিছিলাম কিন্তু ভাই কোশ্চেনটা করে ফেলছে, খুব ভালো লাগলো। আসেন ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার আমরা এক এক করে দেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জোরে না আসছে আচ্ছা আরবিএস ব্যাংকের মাধ্যমে নিই জামিউর, ওকে। কত ছিল? 18 জিবিপি ছিল, ওকে। এবার চার্ট অফ অ্যাকাউন্টস কি হবে বলেন? 13 সেপ্টেম্বর ধরলাম, অক্টোবরে, চিন্তা করেন চার্ট অফ অ্যাকাউন্টস কি দিবেন? ব্যাংকে টাকা আসতেছে, ব্যাংক ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট করছে না ডেবিট বা রিটার্ন ডেবিট করতে দিতেছে না, পারচেজ রিটার্ন দেখেন আসেন, পারচেজ রিটার্ন হচ্ছে ব্যাংক রিসিভ ডেবিট। আচ্ছা মাসুদ ভাই কিছু বলেন, সবাই চেষ্টা করেন না, দেখি আপনাদের কাছ থেকে। কেমন কেমন করতেছে, আমি কি বলবো? পেমেন্টটা ডেবিট হবে আর যে ব্যাংকের মাধ্যমে টাকা নিব এটা ব্যাংকের মাধ্যমে টাকা নিব এটা ডেবিট, আর পেয়েবল এখান থেকে করা যাবে না তো, এখানে ওইখানেই করতে হবে, পেয়েবলে কাজ ওইখানে করতে হবে।
পেয়েবল মানে কি? আমরা বাকিতে হিসাব করতেছি না, তা বাকির জিনিসটা এখানে কেন আসবে? টাকাটা যখন ফেরত দেয় তখন এটা ক্লোজ করতে হবে না। ওই যে পরের সাথে পরের বিলের সাথে অ্যাডজাস্ট করবা। আসতেছি তো, এক এক করে কথায় আসতেছি, শেষ করো। ম্যানুয়াল জার্নালে আমরা বইতে এরকম শিখতে হয়। ভাই কুইক বুকসের জার্নাল অনেক বেশি স্ট্রং, এটা চিরচরিত সত্য কথা, ঠিক আছে? এই দিক দিয়ে এই যে সেক্টরে এটা যেন তুই কুইক বুকসের জার্নাল হইতেছে অনেক বেশি স্ট্রং, এটা বাস্তব। বাট জেরোটা অনেকটাই ইউজার ফ্রেন্ডলি হওয়াতে মানে আমাদের জার্নাল অত স্ট্রং না হলেও চলে, এই জন্য মানে আর কি আমরা জাস্ট ড্রাইভ করে করে আমরা কাজগুলো করতে পারি। এখন ভাই এইখানে যে রিসিভ মানির ব্যাপারটা, আমি কি বলছিলাম দুইটা ওয়ে ছিল, একটা হচ্ছে কি পেমেন্ট ফ্যামিলির সাথে আর একটা বিলের সাথে অ্যাডজাস্ট, কিন্তু এটা আগে ছিল। জেরো এখন তার লেটেস্ট আপডেটে প্রত্যেকটা জায়গায় আপনি যখন কোনো বিল পরবর্তীতে টাকার তার কাছ থেকে রিফান্ড নিবেন, সেই রিফান্ডের টাকা আপনি কিসের মাধ্যমে নিবেন? আপনি অ্যাকাউন্টস পেয়েবল এখানে আনতে পারবেন না। অ্যাকাউন্টস পেয়েবল বা ওই ব্যক্তির নাম এখানে আনা যাবে না। এখন আপনি এখান থেকে দিতে পারেন কি দিতে পারেন? পারচেজ দেওয়া যায় না? পারচেজ কারণ আমার তো কি ঘুরে ফিরে কি হচ্ছে, আমার ব্যাংকে এসে টাকাটা ইন হচ্ছে, তাই তো? আর আমার কি যে কোনো একটা মানে আর কি পেয়েবল কমে যাচ্ছে বা আমার ক্রেডিট নোটটা কমে যাচ্ছে, তাই তো? এন্ড ক্রেডিট নোট এইগুলা রিলেটেড তো আর কোনো কিছু আনা যাবে না। না, পারচেজ রিটার্নেরও অপশন নাই। এই যে যা যা অপশন আপনার সামনে, এই যে এগুলো শো করতেছে। সেই দুইটা প্রোডাক্ট রয়ে গেছে সেই দুইটারই ক্রেডিট করে দিতে হবে। জি। পারচেজ এখন এই জন্য সব থেকে বেটার ওয়ে হচ্ছে পরের আরেকটা বিল করবেন, বিল করে এটাকে অ্যাডজাস্ট করবেন। ওইটা যেহেতু করা যায় সেই কারণে বলা যায়। না, এই জন্য দেখালাম, আমি ওই জন্য আপনাকে বাধা দিই নাই, যে জিনিসটা আমরা যাই দেখি কোথায় গিয়ে দাঁড়ায়। অবশ্যই রিয়েলিটি আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এই জন্য মেক পেমেন্ট এখানে গেলে কি ইউ হ্যাভ সিলেক্টেড ওয়ান আইটেম টু পে, জামিউর রহমান ভাইকে এখনো পর্যন্ত পেমেন্ট করতে পারবো না, কারণ তার নামে আরেকটা বিল যদি না ক্রিয়েট হয়, বিল আবার আরেকটা ক্রিয়েট করতে হবে সেপ্টেম্বরের পরে এসে, দেন আমি এটাকে রিডিউস করতে পারবো। হ্যাঁ, কুইক বুকস হলে তো ব্যাংকও সরাসরি পেয়ে যেতাম। রিফান্ডের অপশন আছে। হ্যাঁ, তাই না? রিফান্ডের অপশন আছে না? তাহলে এইখানে হচ্ছে এই জায়গাগুলো একটু ব্যতিক্রম। আচ্ছা, এটা রয়ে গেল, এই যে দেখেন আউটিং পেমেন্টের মধ্যে 18 জিবিপি রয়ে গেছে এখন পর্যন্ত। আচ্ছা, ওকে। তারপরে এই যে এক এক করে বিলগুলো আছে, বিলগুলো আমরা দেখবো, ঠিক আছে? আর এদিকে ফাইল অনুযায়ী আপনারা আগাইতে পারবেন। ওকে, ইনভয়েস ইম্পোর্ট করা। ইম্পোর্ট জিনিস তো আমরা অনেক ভালোভাবে শিখে গেছি, তাই না? কুইক বুকসে ইনভয়েস ইম্পোর্ট করছি না, বিল ইম্পোর্ট করছি। ঠিক একইভাবে এখানেও আমরা ইম্পোর্ট করতে পারবো। বিজনেসের আন্ডারে চলে যাব কি সেলস ওভারভিউতে। এই যে এখানে ইনভয়েসে যদি আমি চলে যাই, আমরা যা যা ইনভয়েস করছি আমাদের কাছে এখানে সবগুলো জিনিস দেখাচ্ছে, তাই তো? এখন এইখান থেকে ইনভয়েসের আন্ডারে দেখাচ্ছে হচ্ছে ইম্পোর্ট। এই যে ইম্পোর্টে যদি চলে যাই, আমাকে তারা কি বলতেছে? টু ইম্পোর্ট ইওর ইনভয়েস, হোয়াট এ স্টেপ? প্রথম স্টেপ বলতেছে ডাউনলোড ইওর ইনভয়েস টেমপ্লেট ফাইল। আপনাকে একটা টেমপ্লেট ফাইল ডাউনলোড করতে বলতেছে, যেটা কি এক্সাম্পল ফাইল বা ওই যে কি বলবো, কি ফাইল যেন বলে? না, সিএসভি না, এক্সাম্পল ফাইল অথবা স্যাম্পল ফাইল। স্যাম্পল ফাইল দুই জায়গায় যে কোনো নাম থাকতে পারে। আচ্ছা, আমরা কি টেমপ্লেটটাকে ফাইলটাকে যে ডাউনলোড করি, দেখেন কেমন দেখা যায়। সিএসভি করা যদি ইনভয়েস থাকে তাহলে সরাসরি হ্যাঁ, করা যাবে না? অবশ্যই। কিন্তু শর্ত কি? ওই যে কুইক বুকসের সময় বলে দিছি, একটা ইনভয়েসের কয়েকটা লাইন হইতে পারে। তাহলে কি প্রত্যেকটা লাইনে কি আমরা কি সম্পূর্ণ জিনিসগুলো কি ফিল আপ করবো? ইনভয়েস যদি ইনভয়েস 1000 একটা ইনভয়েস, সেটার লাইন হচ্ছে 3টা, তাহলে আমরা ইনভয়েসের নাম্বারও কয়টা দিব? 3টা, 3টা দিব। তারপর হচ্ছে আমার ডিউ ডেটও কয়টা দিব? 3টা দিব। তারপরে পেমেন্ট ডেটও কয়টা দিব? 3টা দিব। মানে প্রত্যেকটা কি আমার সিমিলার থাকতে হবে, মানে যে কলামগুলো আমার ম্যান্ডেটরি সে কলামগুলো আমাকে দিতে হবে। ম্যান্ডেটরি কলাম কোনো অবস্থাতে ফাঁকা রাখা যাবে না। এখানে কি কি কলাম ম্যান্ডেটরি? কন্টাক্ট নেম ম্যান্ডেটরি,
তারপর হচ্ছে ইনভয়েস নাম্বার ম্যান্ডেটরি, তারপর ইনভয়েস ডেট ম্যান্ডেটরি, ডিউ ডেট ম্যান্ডেটরি, তারপরে হচ্ছে ডেসক্রিপশন অবশ্যই ম্যান্ডেটরি, কোয়ান্টিটি ম্যান্ডেটরি, ইউনিট অ্যামাউন্ট কত অ্যামাউন্ট, অ্যাকাউন্ট কোড, হ্যাঁ স্টার সিম্বল যেগুলো হ্যাঁ, তারপর হচ্ছে ট্যাক্স টাইপ, এই কয়টা হচ্ছে আমার ম্যান্ডেটরি। আমরা কুইক বুকসে যে ইনভয়েস গুলো করা শিখছি না, যেভাবে করা শিখছি, ঠিক একইভাবে এখানেও আমরা করব। ঠিক আছে, আমি এই জিনিসটা আর দেখাচ্ছি না, আমি জাস্ট প্রসেস গুলো বলে দিচ্ছি। তারপরে ডাউনলোড তো করলাম, এরপরে বলছে কপি ইওর ইনভয়েস ইনটু দ্য টেমপ্লেট। এখানে উপরে ইম্পর্টেন্স দিয়ে অনেক সুন্দরভাবে তারা কিছু জিনিস হাইলাইট করে গেছে। এটা যদি আমরা একটু দেখি, স্টেপ 2 তে ইম্পর্টেন্ট দিয়ে ডু নট চেঞ্জ দ্য কলাম হেডিংস প্রোভাইডেড ইন দ্য জিরো টেমপ্লেট। আমরা সবাই জানি কলামের যে হেডিং গুলা সেগুলো পরিবর্তন করা যাবে না, তারা কিন্তু এখানে সে সেম জিনিসটাই বলতেছে। তারপরে একটা মিনিট, আমার একটা ক্লায়েন্টের একটা নক আসছে ভাই। তাহলে প্রথমে আমরা টেমপ্লেটটাকে ডাউনলোড করব, তারপরে হচ্ছে হেডটা ঠিক রেখে বাকি সবগুলো আমরা ঠিকঠাক ভাবে ইম্পোর্ট করব। অবশ্যই আমাদের ডেট ফরম্যাটটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ডেট ফরম্যাটটা মাথায় রাখতে হবে। এই যে তারা ডেট ফরম্যাটটা দিয়ে দিছে, ডেট অ্যাজ আর অ্যাজিউম টু বি ইংলিশ ইউনাইটেড কিংডম ফরম্যাট ফর এক্সাম্পল 25/12/2024। তো প্রথমে কি ডেট, তারপরে মান্থ, তারপরে কি ইয়ার, অথবা আপনি দুই ভাবে লিখতে পারেন 25শে ডিসেম্বর 2024। দুইটা ওয়ে আপনার কাছে তারা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবেন, এটাকে ইম্পোর্ট করবেন সাধারণত। তারপরে বলছে উড ইউ লাইক টু আপডেট কন্ট্যাক্ট অ্যাড্রেস ডিটেল। আপনার এই যে ইনভয়েস গুলো যে আপনি ইম্পোর্ট করতেছেন, সেই ইম্পোর্টের ভিতরে অনেকগুলো অ্যাড্রেস আপনার কি আপডেট করার প্রয়োজন পড়তে পারে, তাই না? হয়তো হ্যাঁ, প্রিভিয়াস ডাটাগুলো নতুন করে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। এখন আপনি এটা দিবেন অবশ্যই ইয়েস, আপডেট কন্ট্যাক্ট উইথ ইম্পোর্টেড অ্যাড্রেস ডিটেল, মানে সেগুলো আপডেট হয়ে যাবে ইনফরমেশন গুলো। তারপরে বলছে ইজ দ্য ইউনিট ট্যাক্স ফিল্ড আর ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ। আমরা কি করি, এক্সক্লুসিভ মেথডে টেক্সট অ্যাড করি, দেন ইম্পোর্ট করে দেবেন, ঠিক আছে। ইম্পোর্ট করলে সবগুলো কোথায় এসে দেখা যাবে বলেন তো? ইম্পোর্ট করলে সবগুলো সেলস ওভারভিউ প্যানেলে এসে কোথায় সবগুলো ড্রাফট আকারে দেখাবে, ইনভয়েসের আন্ডারে কি সব ড্রাফট আকারে দেখাবে। তারপর আমরা যেভাবে যে প্রসেসে গেছি, তারপরে ড্রাফট আকার থেকে সেটাকে কি করতে পারি, অ্যাওয়ার্টিং সাবমিট অ্যাপ্রুভালে দিলে অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভালে যাবে, অ্যাপ্রুভ করে দিলে অ্যাওয়ার্টিং পেমেন্টে যাবে, অ্যাওয়ার্টিং পেমেন্ট থেকে যদি পেমেন্ট পাই তাহলে সেটা কোথায় চলে যাবে, পেইড অপশনে চলে যাবে। এইভাবে করে আমরা প্রসেসগুলো কমপ্লিট করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনাদের কাজ হবে আপনারা নিজেরা বিল রেডি করবেন। যে যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট গুলো দেখে নিজের মতো করে 4টা 5টা বা 6টা বিল করলেন, করে দেন ইম্পোর্ট করার চেষ্টা করুন, ঠিক আছে। আচ্ছা, ম্যানুয়ালি যেগুলা মানে একটু অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আপনার জুনিয়র একটা প্রসেস করে দেন তার থেকে হ্যাঁ 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 এটি তো তাই অ্যাওয়ার্ডিং তে হ্যাঁ, এটাই এটাই এটা বাইরের দেশের নিয়ম, সফট আকারে হচ্ছে ওটা হার্ড কপি হার্ড আকারে কপি হচ্ছে হচ্ছে আমরা একই কাজ করি একই সেম জিনিসটাই। আচ্ছা, এরপরে আসেন রিপোর্ট। আমরা রিপোর্ট দেখতে চাচ্ছি, তাই না? রিপোর্টটা আমরা কোথায় পাবো? প্রথমে আমরা জেরো ড্যাশবোর্ডে চলে যাই একটু। ড্যাশবোর্ড থেকে আমরা বিজনেসের আন্ডারে চলে, বিজনেস না, অ্যাকাউন্টিং এর আন্ডারে গেলে আমরা পাবো রিপোর্টস। এখানে অনেক ধরনের রিপোর্টস আছে। এখন রিপোর্টস গুলো দেখতে কেমন হয় আমরা একটু দেখে আসি। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে রিপোর্ট আছে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যা যা রিপোর্টের প্রয়োজন। আমরা যদি দেখি ইনভেন্টরি আইটেম ডিটেলস, এটা একটু দেখার চেষ্টা করি। ডেট রেঞ্জটা একটু ঠিক করে দিব, আমরা কত তারিখে দেখতে যাচ্ছি, জানুয়ারি 2023 1 থেকে ধরলাম ডিসেম্বরে আজকে পর্যন্ত। এই যে এটা হচ্ছে আমার রিপোর্ট। এটা হচ্ছে প্রথমটা 1001, তার ওপেনিং ব্যালেন্স টোটাল কোরাই 5, তারপর ক্লোজিং ব্যালেন্স, তারপরে হচ্ছে এইচপি 1001 এর ডিটেলস, 1002 এর, এভাবে করে প্রত্যেকটা। এখন আপনি এখান থেকে এক্সপোর্টের অপশনে যাবেন, সেখান থেকে পিডিএফ এ যাবেন। পিডিএফ এ যাওয়া মাত্রই আপনি আপনার আইটেমগুলো সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন। আমার কাছে পার্সোনালি রিপোর্টের প্যাটার্নটা কুইক বুকসটা ভালো লাগে।
রিপোর্টের যে প্যাটার্নটা, কারণ রিপোর্টের প্যাটার্নে ওইখানে অনেক বেশি আরো ইনফরমেশন থাকে। এখানে যেরকম ডেট, কোথা থেকে আসে সোর্স, কি রেফারেন্স, তারপর কি কন্ট্যাক্ট নাম সেটা, তার ডেসক্রিপশন, তার টোটাল আইটেম, তারপর ভ্যালু মুভমেন্ট, তারপর কোয়ান্টিটি অন হ্যান্ড মুভমেন্ট, কতগুলো কোয়ান্টিটি অন হ্যান্ড আছে, ঠিক আছে? এটা আর কি দেখা যায়, মানে এখানে বিস্তারিত জিনিস লিখে রাখছে এটা। এখন আপনারা এইভাবে করে কয়েকটা রিপোর্ট আপনারা জেনারেট করবেন। এইভাবে করে আপনারা রিপোর্ট জেনারেট করবেন হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এই যে মাত্র যেটা দেখালাম ইনভেন্টরি আইটেম ডিটেলস, এটা, আর করবেন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করবেন, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স করবেন। এই কয়টা রিপোর্ট আপনারা ডাউনলোড করবেন। কথা বুঝতে পারছি? এই কয়টা রিপোর্ট ডাউনলোড করলে হবে। আপনারা যার যার অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, এবার আসেন এইখান থেকে তিনটা একসাথে আলোচনা করব। ফিক্সড অ্যাসেট একটু আলোচনা করি। ফিক্সড অ্যাসেটটা কি আমরা সবাই মোটামুটি জানি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেনজিবল অ্যাসেট, এটাও আমরা চিনি। ফিক্সড অ্যাসেটটা যখন আমরা কুইক বুকসে রেকর্ড করছিলাম তখন আমাদেরকে কি জার্নালের মাধ্যমে করে যেতে হয়েছে। তার জন্য আমাকে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে। প্রথমত করতে হয়েছে ওই অ্যাসেটের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশনের জন্য একটা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য একটা, তারপরে যদি লাভ লস হয় ওই যে আমরা ডিসপোজাল যেটা আমরা দেখাই, লস অর গেইন অন ডিসপোজাল, এই চারটা জিনিস চারটা চার্ট অফ অ্যাকাউন্টস আমাকে অ্যাড করতে হতো। ঠিক একইভাবে আমরা জেরোতে এই চারটা আইটেম আমরা অ্যাড করব বা চারটা চার্ট অফ অ্যাকাউন্টস আমরা অ্যাড করব। প্রথমে হচ্ছে অ্যাসেট, তারপরে ডেপ্রিসিয়েশন, তারপরে ওই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। এই চারটা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করার পরে আমরা জার্নাল আর দিব না, জার্নাল দিব না। কুইক বুকস এর এই অপশনটা নাই, কিন্তু জেরোতে এই কাজটা করার জন্য তারা সুন্দর করে একটা ফিচার তারা আমাদের কাছে দিয়ে রাখছে, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাব, ফিক্সড অ্যাসেট অপশনটা আমাদের কি সুন্দর করে তারা দিয়ে দিয়েছে, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাসেট। এটা হচ্ছে আমার অ্যাসেটের সেন্টার, এই যেটা হচ্ছে আমার অ্যাসেটের সেন্টার। এই যে আপনারা এখানে ভিডিও আসেন, একটু আপনাদের সাথে আমি একটু ভিডিও দেখি, অনেকদিন দেখা হয় না, দেখি তারা কি বলছে। দেখি স্টেপ বাই স্টেপ দেখি, সমস্যা নেই। 2 মিনিট, মাশাআল্লাহ। Starting out with fixed asset. Okay. Your business relies on Starting fixed out assets with like fixed computers, furniture, and cars. Add fixed assets in Xero Add so it's fixed easy asset for in you and Xero, your so advisor it is easy to for track their you depreciation over time track and keep them up to depreciation date of so you're fixed prepared for asset tax over time. Keep them up to date. Before you start, দেখেন set process up your fixed asset register and enter your opening balances. If you're unsure how to do this, search Set up Fixed Assets in the Xero Help menu or reach out to your advisor. Then you can add draft assets to the register for you or your advisor to manage. There are 2 ways to add a draft asset. When you add a bill or reconcile a bank transaction for the purchase of an asset, assign it to the relevant fixed asset account, such as computer or office equipment. Xero adds a draft asset when you approve or save the transaction. Or add a draft asset from scratch. From the accounting menu, select Fixed Assets. Click New Asset. Give the asset a clear name. এই যে process-টা For কিন্তু example, if you have 2 business দেখেন। laptops, make sure you can tell them apart. Xero assigns the asset number automatically, but you can change it if you need to. Enter the purchase date and price from your receipt or bill. Enter the serial number for computers, phones, or other technology so it's easy to identify. Choose the asset type from the list, and finally, enter a description. Review the details in the book value section or leave it for your advisor to check and edit if needed. Click Save as Draft.
The asset will appear in the Draft tab for you to review and register, or for your advisor to log in and register the draft asset for you. So start entering your fixed assets or talk to your advisor about managing your fixed assets in Xero. Search Fixed Assets in the Xero Help menu to find out more. স্পিকারটা বাড়ানো যাবে, সাউন্ড বাড়ানো? না আপনি কিছু পাচ্ছেন এই খবর করবো। আচ্ছা, জিনিসটা কি বলছে বেসিক্যালি হচ্ছে আপনাকে অ্যাসেট অ্যাড করতে হবে সবার শুরুতে, ঠিক আছে? আপনাকে সবার শুরুতে অ্যাড করতে হবে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটকে অ্যাড করার পরে দেন আপনি কি করবেন, চার্ট অফ অ্যাকাউন্টস গুলাকে সেট করবেন ঠিকঠাক মতো, দেন আপনি ডেপ্রিসিয়েশন একবারে রান করবেন। আমরা কি করতাম, প্রত্যেকটা অ্যাসেটের কুইক বুকস এর আলাদা আলাদা জাবেদা দিয়ে দিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যেত, তাই না? আর এখানে দেখবেন যে একবারে সব অ্যাসেট অ্যাড করব, একবারে ক্লিক করব, একবারে আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হয়ে যাবে। তারাই ক্যালকুলেশন করবে, আমাদের কষ্ট করে হিসাব করে বের করতে হবে না, খালি মেথডটা আমরা বলে দিব। ওকে, আসেন এটাকে হাইড করে দিই আপাতত। স্টার্ট সেট ডেট, তার আগে আমরা আপনাদের সাথে যে ডাটা শেয়ার করব সেটা একটু দেখে আসি। অ্যাসেট, ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন, এই যে এই ডাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে তিনটা অ্যাসেট আমি দিয়েছি, একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, একটা হচ্ছে ট্রাক, একটা হচ্ছে এয়ার কন্ডিশনার, ঠিক আছে? তাদের ডেট অফ পারচেজ দেওয়া আছে, একটা 21 সালে কিনছি, একটা 15 সালে কিনছি, একটা হচ্ছে 20 সালে কিনছি। ভালো করে বুঝেন, আজকে কনভার্সন ব্যালেন্সেরও কিন্তু ক্লাস, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাসেট, তাদের অরিজিনাল কস্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, ইফেক্টিভ লাইফ, স্যালভেজ ভ্যালু, ডিসপোজাল ডেট, ডিসপোজাল ভ্যালু। আপনারা প্রত্যেকটা অ্যাসেটের ডিসপোজাল করবেন, আমি একটা দেখাবো, আপনারা বাকি দুটো অ্যাসেটেরও ডিসপোজাল করবেন। ওকে, এখানে সব থেকে পুরাতন ডেট কোনটা? 2015, তাই না? এবার বোঝা যাচ্ছে কিছুটা? একটা দাগ করছে, ঠিক আছে? আচ্ছা, 2015-তে, তাহলে আমার অ্যাসেটের ডেটটা ঠিক করতে হবে কত থেকে? 15 থেকে, তাই না? 15 থেকে ঠিক করতে হবে। আসেন, স্টার্ট ডেট ঠিক করার আগে আমরা একটু কাজ করব কনভার্সন ব্যালেন্স। আমরা ট্রায়াল ব্যালেন্স তো সবাই নাম শুনছি, তাই না? ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সেই এখানে একটু নামটাকে রেওয়া মিল, অনেকদিন পরে নামটা শুনলাম। কলেজে থাকতে লাস্ট শুনছি, হুম, কলেজে থাকতে লাস্ট শুনছেন যা বাদন স্যার সর্বশেষ বলছিল। বাজন চিত্র জানি না কাটিকারি থাকে বাবা দিল রোডে বাসা। হুম, স্যারে কিছু বলতে হবে না, শুধু খালি আমার রোল নাম্বারটা বললে স্যার আমার ইতিহাস বলে দিবে। এখনো স্যার ক্লাসে আমার কথা বলে, হ্যাঁ ভাই, এখনো ক্লাসে আমার কথা বলে। বাজন স্যার স্যারকে যে কি পরিমাণে জ্বালাইছে পড়াশোনার জন্য, সেটা স্যার আর কি এখনো মনে রাখছে। এই যে কনভার্সন ব্যালেন্স, এটা কিন্তু খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ট্রায়াল ব্যালেন্সের মতো। আমরা ওই যে প্রথম ক্লাসে যখন চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করছিলাম, তখন আমরা বলছিলাম যখন ব্যাংক রিলেটেড কোনো ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হইতো, তখন সেটা আমরা অ্যাড করতে পারতাম কিসের মাধ্যমে? রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে। ব্যাংক ব্যতীত অন্য যাবতীয় চার্ট অফ অ্যাকাউন্টস এর যদি ওপেনিং ব্যালেন্স আপনাকে অ্যাড করতে হয়, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কনভার্সন ব্যালেন্স। কথা বুঝাতে পারছি? অন্য যে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস, ব্যাংক ব্যতীত, এখন সেটা অ্যাসেটের হোক হোক সেটা লায়াবিলিটির, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, কনভার্সন ডেটটা আগে দিব। কনভার্সন ডেটটা আগে একটু সেট করে নিই। আমাদের এটা কি ইউকে বেসড কোম্পানি, তাই না? আচ্ছা, এটা শুরু হয় কবে? এপ্রিল থেকে। এপ্রিল থেকে, তাহলে এটাকে দিব হচ্ছে কত? 14 থেকে দিই, একটু ব্যাক ডেটে দিলাম, ঠিক আছে? একটু ব্যাক ডেট দিলাম, কোনো সমস্যা নাই। এটা কি ডেট দিলাম না আমি বুঝি না।
এটা হচ্ছে ওপেনিং ডেট সব থেকে পুরাতন যে অ্যাসেটটা থাকবে, কারণ আমরা ওই চাচ্ছি ওই অ্যাসেটটাকে সহ ইনক্লুড করার জন্য। আমার অ্যাসেটটা কিনা আছে কবে, 15 সালের না, অনেক পুরাতন না। এই জন্য আমাদের কি এখন জানুয়ারি তো আমরা সেট করতে পারবো না, কারণ কি আমাদের প্রতিষ্ঠানটা কি ইউকে বেসড কোম্পানি না। এখন আমাকে সিলেক্ট করতে হলে এপ্রিলের 1 তারিখ থেকে স্টার্ট করতে হবে, এই জন্য আমরা এপ্রিলের তারিখটা দিচ্ছি, এপ্রিল 2014। কনভার্সন ডেট সেভ। এখন এখানে অ্যাড লাইন, সরি, শো অল অ্যাকাউন্টে যাই। ওই সময় যাবতীয় যে চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে দেখেন একটা রেওয়া মিলের মতো আমার এখানে দেখাচ্ছে। এখন ধরেন আপনার কোনো চার্ট অফ অ্যাকাউন্টসে কিছু অ্যাড করার প্রয়োজন, ধরেন আপনার রেন্টসে অ্যাড করার প্রয়োজন, তাহলে আপনি এখানে ক্লিক করে সেই অ্যামাউন্ট এখানে লিখবেন, জাস্ট ওপেনিং ব্যালেন্স নেওয়ার জন্য। এই কনভার্সন ব্যালেন্সটা ব্যবহার হয় কি ওপেনিং ব্যালেন্স নেওয়ার জন্য, ব্যাংক ব্যতীত অন্য কিছু। অবশ্যই এটা কিন্তু ডেবিট আর ক্রেডিট মিলাইতে হবে, সমান থাকতে হবে, এই জন্য কিন্তু বলছি। এই যে দেখছেন টোটাল ডেবিট ইজ ইকুয়াল টু কি টোটাল ক্রেডিট, মানে আপনি ডেবিটে যত টাকা রাখবেন ওপেনিং ব্যালেন্সে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টসে, ক্রেডিটও সমপরিমাণ ওই অ্যাকাউন্ট মানে রিলেটিভ একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতে হবে, ক্রেডিট করতে হবে। জি, এই জন্য বলছি রেওয়া মিলের মতো, এটা ডেবিটে যা থাকবে ক্রেডিটও থাকবে। আর যদি আপনার অ্যাড করার প্রয়োজন পড়ে নতুন করে লাইন, এই যে নতুন করে লাইন অ্যাড করবেন, ঠিক আছে, এই যে নতুন করে লাইন অ্যাড করে দেন আবার কাজ করবেন। কথা বুঝাতে পারছি? এখন এইটাকে ডেট সেট করে দিলাম। এবার আসেন আমাদের কাজটা হচ্ছে এবার আমরা এখানে আসব আমাদের অ্যাকাউন্টিং এর আন্ডারে ফিক্সড অ্যাসেট অথবা অ্যাডভান্সে গেলেও আমরা ফিক্সড অ্যাসেটটা পাবো। আমরা এখানে কি করব, সেটে স্টার্ট ডেটটা আমরা একটু সিলেক্ট করে দিই, এপ্রিল, তাই না? কি হলো, এটা আসে না কেন? 14 দিব, কারণ 15 তারিখ 15তে কিনা না, 15 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিনা, তাহলে 14 দিয়ে একটু ব্যাক ডেট দিই। ব্যাক ডেট দিয়ে আসলে কোনো সমস্যা নাই, এটা ডেট নিয়ে কোনো ম্যান্ডেটরি না। দিয়ে আমরা স্টার্ট ডেটটা সেট করে নিলাম। কারণ হচ্ছে আমরা যখন এই স্টার্ট ডেটটা সেট করে নিব, তখন আমাদের ডেপ্রিসিয়েশনটা ওই হিসাবে ক্যালকুলেশন হয়ে যাবে প্রত্যেকটা মান্থের। এবার আসেন আমরা কি করব, অ্যাসেট অ্যাড করব। তাহলে অ্যাসেট অ্যাড করার জন্য আমরা চলে যাব নিউ অ্যাসেটে। নিউ অ্যাসেটে যাওয়ার পরে ওই যে ভিডিওতে দেখাইছিল এরকম একটা ইন্টারফেস, তাই না? এখানে অ্যাসেটের নাম দিব। আসেন আমরা একটু নাম দিই, কি কি লাগে আমরা জিনিসগুলো একটু দেখি। ট্রাক, পারচেজ ডেট কবে, মার্চ, তাই না? মার্চ 2015 1 তারিখ। পারচেজ প্রাইসটা কত ছিল, 20,000। আচ্ছা, অ্যাসেট টাইপ, এই যে অ্যাসেট টাইপ, জানুয়ারির আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যাক ভালো কথা মনে করছেন, জানুয়ারি তাহলে দিয়ে দিই, ঠিক আছে। এবার আসেন অ্যাসেট টাইপ, এই যে অ্যাসেট টাইপে যখন যাব আমাকে যেতে হবে লাস্ট নিউ অ্যাসেট টাইপ। আমাকে এই কাজটা আবার করতে হবে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আছে। এই যে অ্যাসেট টাইপ, তারপর অ্যাসেটের অ্যাকাউন্ট কি হবে, চার্ট অফ অ্যাকাউন্টস, তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দেখছেন সবগুলো আপনাকে অ্যাকাউন্ট করে আসতে হবে না, চার্ট অফ অ্যাকাউন্টস গুলা করে আসতে হবে কিনা। আমি যে বলছিলাম যে চার্ট অফ অ্যাকাউন্টস কিসের করতে হবে, অ্যাসেটের করতে হবে, ডেপ্রিসিয়েশনের করতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন অনেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটাই রাখে, প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা না রেখে একটাই রাখে, কিন্তু আমি সাজেস্ট করব হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করার জন্য, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করবেন, করে দেন হচ্ছে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন। তারপরে এই যে ডেপ্রিসিয়েশন মেথড দেখেন, এই যে স্ট্রেট লাইন, রিডিউসিং ব্যালেন্স, ফুল ডেপ্রিসিয়েশন এট পারচেজ, সব মেথডই আছে, ঠিক আছে। তারপর অ্যাভারেজ মেথড, অ্যাকচুয়াল ডেজ দিলে আপনার প্রকৃত কত দিনের সেটা কাউন্ট হয়ে যাবে, আর যদি ফুল মান্থ দিই তাহলে 1 মাসেরটা ওই হিসেবে কাউন্ট হবে। তাহলে আমাদের আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করব। কেটে দিই। চার্ট অফ অ্যাকাউন্টস কোথায় পাবো বলেন তো, অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাব, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস,
আচ্ছা, কিসের জন্য করব? ট্রাক, তাই না? ট্রাকের জন্য করব। অ্যাসেটে চলে যাই, একটু অ্যাসেটটা চেক করি। 780 দিই, হ্যাঁ, 780 অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, তাই না? এটা কি ফিক্সড অ্যাসেট না? ফিক্সড অ্যাসেট 780 অ্যাভেলেবেল দেখাচ্ছে। ট্রাক, ডেসক্রিপশনে ট্রাক, ভ্যাট দিব হচ্ছে নো ভ্যাট দিব। তারপরে একটু ডেপ্রিসিয়েশন দেখি তো চার্ট অফ অ্যাকাউন্টসে আছে কিনা। আছে, ডেপ্রিসিয়েশন নামে, তাহলে আর আমার চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে না। এবার কি লাগবে? অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন কোথায় ছিল? ট্রাক অ্যাড করছিলাম না? টাকাগুলো বোঝা যায়? দেখি না। এই যে ট্রাক 780। তাহলে এবার অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন কার আন্ডারে দিব বলেন তো? কার মানে আর কি, অ্যাকাউন্ট টাইপটা কি হবে মাসুদ ভাই? অ্যাকাউন্ট টাইপ কি হবে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনের? না না ফিক্সড আছে না। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন তো আছে রে ভাই, ডেপ্রিসিয়েশন তো এক্সপেন্স তারা দিয়ে রাখছে। আমাদের ইয়েতে ট্রান্সফার মধ্যে করছিলাম ইয়েতে এক্সট্রা সুইং মধ্যে এটা কি বেসিক্যালি জিনিসটা কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি? মানে ডেফিনিশনটা অ্যাকুমুলেট হয় মানে কম কমতে থাকে ইয়ারলি। এটা কি কন্ট্রা অ্যাসেট না? অনেকেই কিন্তু বলে এটা লাইবিলিটি, এটা কিন্তু লাইবিলিটি না, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, যেটা অ্যাসেটকে রিডিউস করে। রিডিউস করে হ্যাঁ, ইয়ারলি। এই জন্য আমাকে এটা অ্যাড করব কিসে? ফিক্সড অ্যাসেটের আন্ডারে। অনেকে এই জিনিসটা বোঝে না আর কি। তাহলে আমরা করব হচ্ছে 781 দিয়ে 781। সাব অ্যাকাউন্ট অপশন নাই না। না, জেরোতে কোনো সাব অ্যাকাউন্ট নাই, আমি প্রথম দিনই বলে দিছি। Accumulated depreciation ট্রাক। আপাতত নো ভ্যাট দিব, সেভ। আবার একটু রিলোড দিয়ে নিই। এই যে ট্রাক, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন কি ট্রাক, ঠিক আছে, ফিক্সড অ্যাসেটের আন্ডারে নো ভ্যাট চলে আসে। আর আরেকটা আমার চার্ট অফ অ্যাকাউন্টস লাগবে, সেটা কি? লস অর গেইন অন ডিসপোজাল অফ কি ফিক্সড অ্যাসেট, তাই না? আচ্ছা, এখন এটা ইনকাম দিয়েও করা যায়, এটা কি এক্সপেন্স দিয়েও করা যায়। আপনার যেটা আপনি সাজেস্ট করবেন সেই অনুযায়ী সে কি করবে, ব্যালেন্স গুলাকে অ্যাডজাস্ট করে নিয়ে নিবে। তাহলে আসেন আমরা কিসের আন্ডারে, এক্সপেন্সের আন্ডারে করি একটা। আমার একজন বন্ধুর রোল নাম্বার ছিল 420। আমরা তাকে অনেক খেপাইতাম, সে সর্বশেষ আমাদের সাথে এক ইয়ার আর ক্লাসই করলো না। আমরা তাকে এত পরিমাণে যন্ত্রণা করছি। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। নাম্বার পাইলে তো আমাদের নামটা তার নাম হচ্ছে, আচ্ছা যাক, ওই যে বিকাশ থেকে যে ফোন দেয় না, যে মানে আর কি ওই যে প্র্যাঙ্ক কল গুলা যে আসছে, ওর নাম তাই। আচ্ছা, আমরা এক্সপেন্সের আন্ডারে করতেছি না? মানুষ নিজের পিন বলে যায়, মানে পৃথিবীতে কত হাত মানে সহজ মনের মানুষ আছে আজকে। আচ্ছা, এক্সপেন্স অ্যাড করব। ব্যবহার করছে মনে 480 না আছে 70। আচ্ছা, লস আর মাসুদ আজকে মনে হয় অনেক বেশি টায়ার্ড হয়ে আছে। না না সব
ফিক্সড অ্যাসেট, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, এটা আমরা এক্সপেন্সের আন্ডারে আপাতত পক্ষে অ্যাড করতেছি, নো ভ্যাট দিব, দিয়ে সেভ করে দিব। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ, আমার চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে ক্রিয়েট করা কমপ্লিট। এবার আসেন আমরা এবার অ্যাসেট সেকশনে চলে যাই, একটু রিলোড দিয়ে নিউ অ্যাসেটে চলে যাব, নিউ অ্যাসেটে চলে যাব, অ্যাসেট নেম দিব হচ্ছে ট্রাক, ঠিক আছে। ফিক্সড অ্যাসেটের নাম্বার যা আছে তাই, ডেট পারচেজ করছি হচ্ছে জানুয়ারি 2015 4 তারিখ, পারচেজ প্রাইস ছিল হচ্ছে 20,000, অ্যাসেট টাইপে প্লাস নিউ টাইপ চলে যাব, টাইপটা কি ট্রাক, ট্রাক লিখবো। এই যে অ্যাসেটের অ্যাকাউন্ট, কত অ্যাসেটের অ্যাকাউন্ট বলো রাকিব, ট্রাকের অ্যাসেট অ্যাকাউন্ট কত ছিল 780। ওকে, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা বলো 781, এই যে চলে আসছে। তারপর ডেপ্রিসিয়েশন 4, আচ্ছা ডেপ্রিসিয়েশন লিখলে চলে আসবে 416। প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ঠিক করে দিলাম। ডেপ্রিসিয়েশন মেথড বেশি যেটা ব্যবহার হয় স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইন দিয়ে করি। অ্যাভারেজ মেথড, অ্যাভারেজিং মেথড অ্যাকচুয়াল ডেজ দিলাম। ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বেসড অন কি, আমার এখানে কি দেওয়া আছে রেটটা, ইফেক্টিভ লাইফ দেওয়া আছে না 20 বছর, এই জন্য আমরা সিলেক্ট করবো ইফেক্টিভ লাইফ, রেট দেওয়া থাকলে রেট দিব, ঠিক আছে। দেখছেন কত সুন্দরভাবে জিনিসগুলোকে ডেসক্রাইব করা আছে। 20, জাস্ট এটাকে সেভ করে দিব, সেভ করে দেওয়ার পরে দেখেন নিচে সুন্দর করে চলে আসছে, দেখছেন ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট 4 জানুয়ারি, স্টেট লাইন অ্যাকচুয়াল ডে, ইফেক্টিভ লাইফ, কস্ট লিমিট, রেসিডুয়াল ভ্যালু, যদি রেসিডুয়াল ভ্যালু থাকে, ভগ্নাবশেষ মূল্য নাই, তাই না, থাকলে কি রেসিডুয়াল ভ্যালুটা আমরা দিয়ে দিব। এত সুন্দরভাবে মানে কুইক বুকস ব্যাখ্যা করে নাই অ্যাসেটেরটা। আসেন আমরা এটাই কি করলাম, মাইনাস কেন লাগবে না তো আমার, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক একইভাবে আরেকটা অ্যাসেট আমরা অ্যাড করি, এয়ার কন্ডিশনার। আপনারা 3টাই করবেন, আমি 2টা করে দেখাচ্ছি, হ্যাঁ। অ্যাসেটে যাব, 780 দিয়ে করছিলাম না, 782 দিয়ে করি, হ্যাঁ অ্যাসেট 782, এয়ার কন্ডিশনার। আমার কাছে খারাপ লাগতেছে যে মানে আপনাদের ফেয়ারওয়েল হবে না, কারণ হচ্ছে ওইখানে মিরপুর ব্রাঞ্চে যারা আছে তাদের মোটামুটি ফেয়ারওয়েল হচ্ছে, নতুন আরেকটা আলহামদুলিল্লাহ শুক্রবারে ব্যাচ শুরু হয়ে গেছে 4টা মিরপুরে, হ্যাঁ ওইখানে ফাঁকা রাখি নাই, হ্যাঁ 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 মনে হয় না, জানি না, জানি না, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই দিবে, অবশ্যই দিবে, হ্যাঁ। আর আপনার সব থেকে বড় সার্টিফিকেট তো পেয়ে গেছেন, কুইক বুকস এর প্রো অ্যাডভাইজার, জিরো প্রো অ্যাডভাইজার, না দিবে, এটা অবশ্যই দিবে। কন্ডিশনার 783, আপনি চাইলেও ওদেরকে দিতে পারেন স্যার, প্রো অ্যাডভাইজার না, প্রো অ্যাডভাইজার আমি জানি না, আমি অনলাইনে ক্লাস নিই না তো। অফলাইন তো থাকে, ওই নাই যেখানে অফলাইন হচ্ছে না, অফলাইন এখানে হচ্ছে না তো। না না, এটা ডিফারেন্স। দেখছি এটা। না, ইয়ে জেরো, ইয়ে করে তো এক তো হয় একই, ব্রাঞ্চ গুলো আলাদা। এখানে হবে কি না অফলাইন, এটাই হলো ব্যাপার।
না, এখানে আপাতত অফলাইন বন্ধ হয়ে যাবে। এখানে প্রত্যেকটা ব্যাচ মানে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং সবারই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না না না, কুকিং চলবে, কুকিং বেকিং এগুলো চলবে। ওকে, ফিক্সড অ্যাসেটে চলবো। আবার আরেকটা অ্যাসেট অ্যাড করব, বলেন। বেশি মানে আর হয়তোবা বড় জোর গেলে হয়তোবা আমি উত্তরাতে যাইতে পারি। হ্যাঁ, 13 নম্বর সেক্টরে আছে, 13 নম্বর সেক্টরে এই রিসেন্টলি চালু হয়েছে। রিসেন্ট চালু করছে। পারচেজ প্রাইস না আচ্ছা, অ্যাসেট টাইপে যাব, অ্যাসেট টাইপে গিয়ে আবার প্লাস নিউ অ্যাসেটে যাব। ঠিক আছে, অ্যাসেট টাইপে গিয়ে প্লাস নিউ অ্যাসেট। হ্যাঁ, এয়ার কন্ডিশনার কই গেল? অ্যাসেট টাইপে কি হলো বুঝতেছি না, মানে পড়তেছি একটা। এখানে যেমন কিন্তু কাটাকাটি করা যাবে না। কন্ডিশনার সিলেক্ট অ্যাকাউন্ট 782, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 783, 416। হ্যাঁ, না অ্যাসেট রেজিস্টার করতেছি, এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে আছে সেগুলো আমরা সিলেক্ট করে দিই। 14 সেভ আরো বেশি চলে কমই দিচ্ছে রেজিস্টার। এই যে আমার এবার দুইটা অ্যাসেট অ্যাড হয়ে গেছে ভাই, ভালো করে এবার আসেন, খুব মজার জিনিস দেখেন। একেবারে খুব স্মুথলি ডেপ্রিসিয়েশন করব, কোনো ঝামেলা ছাড়াই। এই যে উপরে ডান পাশে রান ডেপ্রিসিয়েশন দেখতেছেন না, জাস্ট রান ডেপ্রিসিয়েশনে যাব। কত প্রথমটা কিন্তু লক হয়ে আছে, আমরা ওই যে 14 থেকে দিছি। 1 বছর করে হয় ডেপ্রিসিয়েশন, কি নরমালি 1 বছর করে কাউন্টিং হবে। ঠিক আছে, এপ্রিল 1, 14 থেকে 31 মার্চ 2015, তাই না? দেখেন 1 বছরে শুধুমাত্র ওই যে একটা অ্যাসেট আমরা সব ইনফরমেশন দিয়ে আসছি, তার ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট আসে 238 টাকা। কনফার্ম করে দেব। আবার রান ডেপ্রিসিয়েশনে যাব, এপ্রিলের 15, এবার প্রথমটা কি লক হয়ে গেল। এবার আসেন এন্ড ডেটটা, মার্চের 16, আবারও ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হলো 1 বছরে। হ্যাঁ, আবার রান ডেপ্রিসিয়েশনে যাব, এপ্রিল 16 থেকে এবার কি 17, এখন পর্যন্ত একটাই আছে। আবার রান ডেপ্রিসিয়েশনে যাব, 17 থেকে 18 পর্যন্ত। না ভাইয়া, এটা করা যাবে না, এত সহজ না। সব জিনিস যদি এত সহজ দেয় তাহলে তো হবে না। 19 ভাই, সব যদি দেয় তাহলে ভুল হয়ে যাবে। 1 বছর করে রাখছে, 1 বছরের ভিতরে যদি তুমি মাসও বের করতে চাও মাসও রাখছে। এই যে ডাবল ডিক্লাইনিং, এই যে তুমি যে বলছো যে ভাই একবারে 10 বছরে বের করবে, স্টেট লাইন হলে না মুখস্থ বের করে ফেলতে পারলা, কিন্তু ডাবল ডিক্লাইনিং হলে তো তোমাকে প্রত্যেকটা হিসাব আলাদা হবে না, এই জন্য। আমি জানি তো কি কইছে না। 20-এ 80 দেখেন, এই যে দেখছেন 20-এ আসলে দুইটা চলে আসছে না, দুইটা ডেপ্রিসিয়েশন। আবার রান ডেপ্রিসিয়েশনে যাব, 21, ওকে। আবার রান ডেপ্রিসিয়েশনে যাই, এবার 22, আসতেছে। আরেকটা কথাও আছে এখানে, 23, এখনো ওই অ্যাসেট আসেই নাই। ও দুইটা অ্যাসেট অ্যাড করছি তো, তাই না? দুইটা অ্যাসেট অ্যাড করছে, আচ্ছা যাক, সমস্যা নেই। এবার আসেন আবার ডেপ্রিসিয়েশনে চলে যাই, এবার 24,
পর্যন্ত, মার্চ 31, 2024 পর্যন্ত আমরা সব ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা কমপ্লিট। এই যে দেখেন রেজিস্টার্ডে দেওয়া আছে। এখন আপনি চাইলে এই যে দেখেন পারচেজ প্রাইস, বুক ভ্যালু, ভিতরে ওই অ্যাসেটটায় ক্লিক করেন, তার যাবতীয় ইতিহাস সব এখানে দেওয়া আছে। এই যে হিস্টোরি তো আছেই, এই যে জার্নাল, যদি কেউ ভাই জার্নাল দেখতে চান, এই যে প্রত্যেকটা এই যে হাইপার লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা জার্নাল দেখে আসতে পারবেন। দেখছেন জিরোর মজাটা এখানেই, যে আপনি কি কাজ করছেন ওই ইন্টারফেসের সম্পূর্ণ জিনিসটা হিস্টোরি অ্যান্ড নোটস এর ভিতরে তারা দিয়ে রাখছে। এখান থেকে সবগুলো জার্নাল আপনি দেখতে পারবেন। এখন ধরেন আমাদের মতো আম পাবলিক যারা আছে, ঠিক আছে, যারা মানে আর কি ক্ষেত খামার থেকে উঠে আসছে, ডেপ্রিসিয়েশন কাউন্ট ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। এখন কেমনে সেটাকে ঠিক করব? এই যে উপরে ডান পাশে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন আছে না, রোল ব্যাক ডেপ্রিসিয়েশনে ক্লিক করবেন, রোল ব্যাক টু, এখানে কি বলতেছে, ইফ ইউ কন্টিনিউ দ্য ফলোইং উইল হ্যাপেন, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। অল ডেপ্রিসিয়েশন ইন দ্য রোল ব্যাক পিরিয়ড উইল বি রিভার্সড, মানে আপনি এইখানে যে ডেটটা দিবেন সেই ডেট পর্যন্ত সব ডেপ্রিসিয়েশন মুছে যাবে, নতুন করে কাজ করতে হবে। এনি রেজিস্টার্ড অ্যাসেট উইল রিমেইন রেজিস্টার্ড, মানে রেজিস্টার্ড অ্যাসেট গুলো রেজিস্টারই থাকবে, কোনো সমস্যা হবে না। এনি ডিসপোজড অ্যাসেট উইল রিমেইন ডিসপোজড, মানে কোনো যদি অ্যাসেট আপনি ডিসপোজ করে দেন সেটাও ঠিক থাকবে। এনি ডিলেটেড অ্যাসেট উইল বি রিমেইন ডিলেটেড। শুধুমাত্র কি চেঞ্জ হবে, অল ডেপ্রিসিয়েশন ইন দ্য রোল ব্যাক পিরিয়ড, মানে ওই রোল ব্যাক পিরিয়ডের ভিতরে যত ডেপ্রিসিয়েশন থাকবে উইল বি রিভার্সড। রিভার্স মানে কি, সেটা বাতিল হয়ে যাওয়া, তাই না? তাহলে এই রোল ব্যাক করে আপনাকে আবার পুনরায় ডেপ্রিসিয়েশন ঠিক করে আসতে হবে। ঠিক আছে, কেন রোল ব্যাক করবেন? অবশ্যই আপনার ইনফরমেশনে ভুল ছিল, তাহলে রোল ব্যাক করে এসে ইনফরমেশনটা ঠিক করে আবার ডেপ্রিসিয়েশন রান করেন। আপনাকে তো এখানে ম্যানুয়ালি কাজ করতে হইতেছে না, জার্নালও করতে হইতেছে না, তারাই সব করে দিচ্ছে আপনাকে, যে মেথডই হোক, ডাবল ডিক্লাইনিং হোক, স্টেট লাইন, যে কোনোটাই হোক, সাবধানতার সাথে করতে হবে। ফয়সাল ভাই মাথায় হাত দিয়ে ফেলছেন এখনই? আমিও গেম খাবার কাজ করে দিয়েছি। ভাই আমি কিন্তু আপনার মিন করে বলি নাই। আমি যেটা বুঝতে কেউ করছেন ভাই, কেউ চাষবাসে কাজ করছেন? হ্যাঁ আমিও করছি, ঠিক আছে। না আমি সেই ভাইয়া হ্যাঁ চালের দাম বাড়লে সব ইনফ্লেশন সব বেশি আচ্ছা, এবার আসেন ডিসপোজের পালা। আমরা কি করব, ডিসপোজ করব, তাই না? ডিসপোজ করব, ডিসপোজের অপশন, ধরেন এই ট্রাক এখন তার বুক ভ্যালু আছে কত, 10,761 টাকায়, ধরে নিলাম 9,000 টাকায় ট্রাকটা আমি সেল করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা কোথায় চলে যাব, সোল্ড এন্ড ডিসপোজে চলে যাব। এখন ভ্যালুটা কত, 761.64। ওকে, এটাকে একটু আমরা ওপেন করি। ওপেন করে দেখেন কত সুন্দর করে জিনিসটা বলা আছে, যে এই অ্যাসেটটাকে যখন আমরা ওপেন করতে তখন সুন্দর করে একটা অপশন তারা দিয়ে রাখছে, ডিসপোজ, দেখছেন? আর ভালো অপশন কই পাবেন? আসেন ডিসপোজে চলে যাই। আমরা বিক্রি করব কিন্তু 9,000, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করবেন, এখানে কিছু শুভঙ্করের ফাঁকি আছে। ডিসপোজ ডেট, ডিসপোজ ডেট ধরে নিলাম যে জুনের 24-এ 1 তারিখে আমি এই অ্যাসেটটা বিক্রি করে দিতেছি, ঠিক আছে। সেল প্রসিড কত টাকায়, 9,000 জিবিপি। সেল প্রসিড অ্যাকাউন্ট, সেল প্রসিড অ্যাকাউন্ট, আমরা বিক্রি করে কি পাবো, টাকাটা কোথায় নিয়ে যাব, ব্যাংকে নিয়ে যাব। শুভঙ্করের ফাঁকিটা ভালো করে দেখেন, লাল কালিতে লেখা আছে, সেল প্রসিড অ্যাকাউন্ট ক্যান নট বি ব্যাংক। আপনি এখানে ব্যাংক খুঁজে পাবেন না, ব্যাংক খুঁজে পাবো না আমরা। ব্যাংক মানে ব্যাংকের, আমরা নরমালি কি করবো, 9,000 টাকা দিয়ে অ্যাসেটটা বিক্রি করলাম, টাকাটা নিয়ে এসে আমি কি ব্যাংকে দিব না, ব্যাংকের অ্যাকাউন্ট আমি খুঁজে পাবো না। তাহলে কি করতে হবে, আমাকে একটা টেম্পোরারি একটা অ্যাকাউন্ট করতে হবে,
সেই অ্যাকাউন্ট থেকে টাকা পরে আমি ব্যাংকে ট্রান্সফার করতে হবে। এই জন্য হ্যাঁ ডিপোজিট ফান্ড হ্যাঁ কিন্তু আমি এখানে একটা টেকনিক খাটাই, আমরা কি ওই যে লস অর গেইন অন ডিসপোজাল করছি না, ওই অ্যাকাউন্টে আমি টাকাটা রাখি, পরে ওইখান থেকে আমি ট্রান্সফার করবো, আরেকটা চার্ট অফ অ্যাকাউন্টের দরকার নাই, আমরা লস অর গেইন অনে গিয়ে আমরা টাকাটা রাখবো। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, অল ডেপ্রিসিয়েশন আপ টু ইনক্লুডিং, আচ্ছা জুন হলে মের 31 তারিখ পর্যন্ত। আমরা সবাই জানি যখন কোনো সম্পত্তি ডিসপোজ করতে হয় তার আপ টু ডেট ডেপ্রিসিয়েশন নিতে হয়, তাই না? এই জন্য আমরা দিলাম অল ডেপ্রিসিয়েশন আপ টু অ্যান্ড ইনক্লুডিং। আচ্ছা এবার আসেন শো সামারি। দেখেন কত সুন্দর করে তারা জাবেদাও দিয়ে দিতেছে, কস্টের অ্যামাউন্ট, কারেন্ট ডেপ্রিসিয়েশন দেখেন তার বর্তমান ডেপ্রিসিয়েশন কত, ডেপ্রিসিয়েশন টু বি পোস্টেড টু 31 মার্চ 2024, মানে আমি ডিসপোজ করতেছি কবে, জুনের 1 তারিখ, তাহলে মের 31 তারিখ পর্যন্ত আমার ডেপ্রিসিয়েশন আসছে 167.12 টাকা এই বছরে। সেল প্রসিড কত টাকা সেল হইতেছে, 9,000 টাকা, তাহলে বাকিটা কি আমার এক্স্যাক্টলি লসে চলে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সামারি। এবার আসেন রিভিউ জার্নালস, আমরা একটু রিভিউ জার্নালে চলে যাব, জার্নালটাকে আরেকবার একটু রিভিউ করব, এইখানে সব বিস্তারিত জার্নালটা। আমরা ডিসপোজ করলে কি হয়, ওই অ্যাসেটটা কমে যায়, তাহলে ওই অ্যাসেটটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে তার কি দ্বারা, বুক ভ্যালু দ্বারা। তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে আর কোনো কিছু থাকবে না, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ব্যালেন্সটা কি ডেবিট হচ্ছে। লস অর গেইন অন ডিসপোজাল 9,000, এই যে লস অর গেইন অন, এই 9,000 টাকাটা কি বলেন তো, এই 9,000 টাকা কিন্তু সেল, আমি এটাকে টেম্পোরারি রাখতেছি কারণ আমি ব্যাংকের অ্যাকাউন্ট পাচ্ছি না, আমি টেম্পোরারিলি আমার ওই অ্যাকাউন্টে রাখতেছি, পরে আমি ওটাকে ট্রান্সফার করব ব্যাংকে। ঠিক আছে, আর পরে এই যে লস অন ডিসপোজাল, এটাই তো আমার অ্যাকচুয়াল লস, তাই না? এটা আমার অ্যাকচুয়াল লস, তাহলে আমরা এখানে অ্যাকাউন্টে সিলেক্ট করে দিব কি লস অর গেইন অন ডিসপোজাল। আমি এই জিনিসটাকে আরেকটু আপনাদের ক্লিয়ার করি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন, আর এই যে লস অর গেইন, এটা কি আমি সেল করছি, তাই না? সেলস অ্যামাউন্ট, অ্যামাউন্ট এটা একটু বড় করতে যাচ্ছি, কন্ট্রোল সেল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার সেল অ্যামাউন্ট, আর এটা তাহলে কি হবে আমার অ্যাকচুয়াল লস। এবার কি জিনিসটা বোঝা যাচ্ছে আপনাদের সামনে, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ওই অ্যাসেটটাকে আমরা কি বুক ভ্যালু দ্বারা ক্রেডিট করে ফেললাম, ঠিক আছে, মানে অ্যাসেটটা শেষ হয়ে যাচ্ছে, ওই অ্যাসেটের যাবতীয় অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন সেটা ডেবিট করে শেষ। তার এরপরে আর কি রইলো, আমি যে অ্যাসেটটা বিক্রি করতেছি সেখান থেকে যে আমি সেল অ্যামাউন্টটা পাচ্ছি, সেল অ্যামাউন্টটা আমরা কি একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্টে রাখতেছি বা হোল্ডিং অ্যাকাউন্টে রাখতেছি, সেটা হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল না, ঠিক আছে, সেটা রাখতেছি, আর একটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে লসটা হচ্ছে সেটার অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে এটার ভিতরে কনফিউশন হওয়া যাবে না, মানে এই দুই জায়গার ভিতরে কনফিউশন হওয়া যাবে না। এবার আসেন আমরা এটা কি করব, পোস্ট করে দেব। আসেন দেখেন, এবার রেজিস্টারে কয়টা অ্যাসেট দেখাবে বলেন তো? একটা দেখাবে, কারণ একটা ডিসপোজ করে দিছি না, ওটা তো নাই আমার কাছে। এই যে আরেকটা দেখাবে কোথায়, সোল অ্যান্ড ডিসপোজে চলে যাবে, এই যে সোল অ্যান্ড ডিসপোজে, জি এই যে ডিসপোজে দেখাচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাতেও হচ্ছে কি সম্পূর্ণ জিনিসটা আপনার কাছে শো করবে। এই যে হিস্টোরি অ্যান্ড নোটসে গেলেও আপনি এই যে আবার প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন। তাহলে আমি আরেকটু ছোট করে একেবারে সিম্পল ভাবে রিভিউ দিই। আমরা যখন জেরোতে কোনো ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করব, সবার শুরুতে কাজ হচ্ছে আমাদের কি কনভার্সন ব্যালেন্স ঠিক করা। কি করব, কনভার্সন ব্যালেন্স ঠিক করব, তারপরে হচ্ছে অ্যাসেটে এসে অ্যাসেটের স্টার্টিং ডেটটা ঠিক করব। চেষ্টা করবেন সব থেকে পুরাতন যে অ্যাসেটের ডেট, সেই অ্যাসেটের ডেটটা দেওয়া, ঠিক আছে, তাহলে অ্যাসেটগুলো প্রকৃতপক্ষে আসবে। তারপরে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কয়টা চার্ট অফ অ্যাকাউন্টস, ওই অ্যাসেটের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস থাকবে,
তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশনের নামে, একটা হচ্ছে অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনের নামে, আরেকটা হচ্ছে লস অর গেইন অন ডিসপোজালের নামে। এই চার্ট অফ অ্যাকাউন্টস করব। তারপরে হচ্ছে আমরা ফিক্সড অ্যাসেট অপশনটা কোথায় পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে ফিক্সড অ্যাসেট অপশনটা পাবো, বা অ্যাডভান্সে গেলেও পাবো। ঠিক আছে, তারপর এখানে এসে সবগুলো অ্যাসেট আমরা আগে অ্যাড করে নিব সুন্দরভাবে, তাদের নির্দেশনা অনুযায়ী অ্যাসেট গুলো অ্যাড করে নিবেন। দেন একবারে গিয়ে আমরা ডেপ্রিসিয়েশন অ্যাড করব। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না, সবগুলো অ্যাসেট রেজিস্টার করা কমপ্লিট, দেন ডেপ্রিসিয়েশনে আমরা প্রসিড করব। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল প্রসেস আমার জেরোতে। এটাই যদি আমরা কুইক বুকসে করতাম আমাদের অনেক হ্যাসেল হয়েছিল না করতে? আলাদা আলাদা। হ্যাঁ, আর জেরোতে জিনিসগুলোকে অ্যাড করে ইজিলিতে করতে পারছি। আচ্ছা, এরপরে আসেন জার্নাল এন্ট্রি। করে দেন, যেটা আমি এখন ডিসপ্লে করে রাখছি। ও সরি সরি, ভালো কথা মনে করছেন, যাক আমি ভুলে গেছি। এবার আসেন ট্রান্সফার করে দিব। কিসের মাধ্যমে ট্রান্সফার করব বলেন তো? ব্যাংকে। ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করব। কোথা থেকে? যে নতুন একটা অ্যাকাউন্ট খুলবে। হ্যাঁ, কি ব্যবহার করে জার্নালটা দিব? ব্যাংকে টাকা ঢুকতেছে না, তাহলে এটা কি হবে? রিসিভ মানি না? রিসিভ মানি ব্যবহার করবেন। তারপর রিসিভ মানি ব্যবহার করে কয় তারিখে ডিসপোজ করছি একটু দেখে আসি। আচ্ছা, আজকেই করতে পারবো তাই না? আচ্ছা, ধরলাম আজকে আমি রিসিভ করতেছি। কোন ব্যাংকে রিসিভ করতেছি? আরবিএস ব্যাংকে, তাই তো? এখানে আমরা কি দিব? যার কাছে বিক্রি করছি, মানে আর কি অ্যাসেটটা তো কারো কাছে তো আমি বিক্রি করছি তাই না, ডিসপোজ করার জন্য। রাকিবের কাছে বিক্রি করে দিছি, ঠিক আছে। আচ্ছা, নভেম্বরের 1 তারিখে, ঠিক আছে। ডেসক্রিপশনে কি লিখবো বলেন তো? পেমেন্ট, আপনার যে কোনো কিছু লিখতে পারেন। পেমেন্ট রিসিভ অন সেলিং ট্রাক, ঠিক আছে। কোয়ান্টিটি কত হবে? 1। হ্যাঁ, কত টাকা বিক্রি করছিলাম? 9,000 না? 9,000। অ্যাকাউন্টটা কি ছিল বলেন এবার? লস অর গেইন অন ডিসপোজাল, তাই তো? ট্যাক্স রেটটা কি? নো ভ্যাট। এটা করার ফলে আমার অ্যাকাউন্টে কি জিনিসটা ঘটবে? আমার লস অন ডিসপোজালে যে ওই যে সেলিং যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্ট আমার চলে আসবে। এটার ইম্প্যাক্ট আমরা কোথায় দেখতে পাবো? আমাদের রিপোর্টে গেলে জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে। এই যে চেকিং আরবিএস ব্যাংকের মাধ্যমে যে রাকিব কাছ থেকে 9,000 টাকা রিসিভ করছে। ক্লিয়ার? এভাবে করে সম্পূর্ণ অ্যাসেটের কাজগুলো আপনারা করবেন। দেন আসেন, এটা আমি লিখে রাখছি, দেখেন আমি এই জিনিসটার মধ্যে লিখে রাখছি অ্যাজ ইউর ওন মেক 10 জার্নাল এন্ট্রি। আপনারা নিজেদের মেধা খাটায় 10টা জার্নাল এন্ট্রি দিবেন, যে কোনো কিছুর, যে কোনো কিছুর, ঠিক আছে। এটা আপনাদের স্বাধীনতা। গুগল সার্চ করবেন। হ্যাঁ, গুগল সার্চ করে শুরু করে দিবেন আর কি। তাও তো একটা নলেজের দরকার তাই না? হ্যাঁ। আমরা মনে করি জিপিএ 5 পাওয়ার জন্য আজকালকার দিনে হাটে বাজারে পাওয়া যায়, ভাই এত সহজ না সব জিনিস, কিছুটা হইলেও করতে হয়, কিছুটা। এই যে ঘাটবে এই 10টা জার্নালের জন্য, সে তো ঘাটতে হবে তাকে গুগলে গিয়ে, তাই না? বা চ্যাট জিপিটি গিয়ে তো ঘাটতে হবে এটা। তাহলে 10টা জার্নাল আপনারা নিজেদের মতো করে দিবেন। এবার আসেন ওভার পেমেন্ট এবং প্রিপেমেন্ট। এই অপশনটা কি আমরা কোথাও দেখছি বলেন তো? এই দুটো লেখা ওভার পেমেন্ট প্রিপেমেন্ট কেউ পাইছেন? কুইকে দেখাইছিলেন যে আমরা যদি বেশি পেমেন্ট করে না, এরকম না। এইখানে ওভার পেমেন্ট কই? কই? না এখানে না, তাহলে কোথায়? কুইকে কি এরকম করছিলাম না? কুইক বুকসে? হ্যাঁ, কুইক বুকসে ছিল, আমি এখানে কথা বলতেছি। এখানে দুই জায়গায় আছে, একটা হচ্ছে রিসিভ মানিতে আছে, আমি দেখাই দুইটাই। আরেকটা হচ্ছে স্পেন্ড মানিতে। আমি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করি, কেমন? আপনার এই অপশনটা দুইটা জায়গায় দেখতে পাবেন। দুই জায়গা থেকে আমি সেম ব্যাংকটা সিলেক্ট করতেছি। দেখেন এইখানে উপরে একটা কথা বলা আছে রিসিভড অ্যাজ ডাইরেক্ট পেমেন্ট। এই যে দেখেন প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। এখন আমরা কি করতেছি? রিসিভ মানি। রিসিভ মানির ক্ষেত্রে অপশন 3 ভাবে হইতে পারে। যদি ডিরেক্ট আমি টাকাটা পাই তাহলে আমরা অপশন দেব ডিরেক্ট পেমেন্ট। যদি আগে পাই, তার কাছ থেকে টাকাটা আগে পেয়ে যাই,
তাহলে সেটাকে আমরা কি হিসেবে ট্রিট করব? প্রিপেমেন্ট। আর ওভার পেমেন্ট মানে কি? এক্সট্রা করে কোনো টাকা আমি পাচ্ছি, এক্সট্রা করে কি কোনো টাকা আমি পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি হিসেবে দিব? ওভার পেমেন্ট হিসেবে দিব। টেমপ্লেট কিন্তু সেম। হ্যাঁ, ওভার আমি বোঝার উপায় আছে? ওভার পেমেন্ট ওই যে টাকা রিসিভের সময় তো। কিন্তু যে দেখা যাচ্ছে আমি প্রিপেমেন্ট পাইছি 3 লক্ষ টাকা, আচ্ছা, ওখান থেকে সে আমার অর্ডার করছে হচ্ছে 2,50,000, এখানে বাকি যে 50,000 টাকা এটাই তো ওভার পেমেন্ট। না এটা না তো ভাই, মানে আপনি পাওয়ার কথা 10 টাকা, সে আপনাকে 15 টাকা দিচ্ছে। অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি সামনে আবার না, অ্যাডভান্সও না রে ভাই, আপনাকে এক্সট্রা করে টাকা দিয়ে রাখতেছে, এক্সট্রা করে টাকা দিচ্ছে মানে আর কি বেনিফিট, ওই যে বলে না যে কিছু সুবিধা দেওয়া, এই যে আমরা যেরকম ওই যে কি বলে ইয়ার ভাষায়, ফ্রিল্যান্সিং এর ভাষায় টিপস। ওখানে একটা ফেরত যোগ্য না। না, এটা এবার ঠিক আছে, আমাদের ফেরত বলবো। আপনি ফেরত যোগের প্রশ্ন আসছেন। আর এবার স্পেন্ড মানির ক্ষেত্রেও সেম। দেখেন, স্পেন্ড মানির ক্ষেত্রে টেমপ্লেট কিন্তু কোনোটাই চেঞ্জ না ভাই, টেমপ্লেট কিন্তু সবগুলোই একেবারে ওই রকমই আছে। টেমপ্লেট যদি আমরা একটু দেখি, স্পেন্ড মানির ক্ষেত্রে ডিরেক্ট পেমেন্ট মানে আমি সরাসরি পেমেন্ট করতেছি। এই সিস্টেম আমরা প্রিপেমেন্ট নেয়, অনেক প্রতিষ্ঠান আছে হ্যাঁ, পেমেন্ট নিয়ে তারপরে প্রোডাক্ট দেয়। তারপর বিকাশেও তো আছে পে বিল, মানে কি পে সিস্টেম আপনি চালু করে রাখছেন, প্রি পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, তখন দিবেন প্রি পেমেন্ট। আর ওভার পেমেন্ট মানে কি, আপনার দেওয়ার কথা ছিল 50 টাকা, আপনি তাকে ভুলবশত আপনি 80 টাকা তাকে দিয়ে রাখছেন, ওভার পেমেন্ট দিয়ে রাখছেন না, তখন ওভার পেমেন্টের হিসাব করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলা হচ্ছে এটার ভিতরে অপশন। ঠিক আছে, আমি অপশনগুলো দেখা রাখলাম আপনাদের। আচ্ছা, আর ট্রান্সফার মানি, ট্রান্সফার মানি ওই যে প্লাস নিউ আইকন থেকে লাস্টের অপশন ট্রান্সফার মানি কোথা থেকে নিচ্ছেন? আরবিএস ব্যাংক থেকে ধরলাম ক্রেডিট কার্ডে নিলাম, ঠিক আছে, আজকে ডেটে নিয়ে যাই, ধরলাম 70 জিবিপি নিয়ে যাব, সুন্দর করে কি করব? ট্রান্সফার করে দিব। দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে চলে গেছে। এই যে আরবিএস থেকে কি 70 জিবিপি কি সেন্ট হয়ে গেছে না? কোথায় চলে গেছে? ওই যে ক্রেডিট কার্ডে। আসেন ক্রেডিট কার্ড দেখি একটু, এই যে ক্রেডিট কার্ডে গিয়ে রিসিভ হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিছি। বিকাশ থেকে করি। হ্যাঁ, ট্রান্সফার মানে এরকম আর কি। তাহলে বুঝাতে পারছি? কনভার্সন ব্যালেন্স তো বলেই দিলাম জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা, ওকে।